The human world is made one. All the countries are losing their distance every day, their boundaries not offering the same resistance as they did in the past age. Politicians struggle to exploit this great fact and wrangle about establishing trade relationships. But my mission is to urge for a worldwide commerce of heart and mind, sympathy and understanding, and never to allow this sublime opportunity to be sold in the slave markets for the cheap price of individual profits, or be shattered away by the unholy competition in mutual destructiveness. The human world is made one. All the countries are losing their distance every day, their boundaries not offering the same resistance as they did in the past age. Politicians struggle to exploit this great fact and wrangle about establishing trade relationships, but my mission is to urge for a worldwide commerce of heart and mind, sympathy and understanding, and never to allow this sublime opportunity to be sold in the slave markets for the cheap price of individual profits, or be shattered away by the unholy competition in mutual destructiveness. নমস্কার। এই অবগাহন সাহিত্য পত্রিকা এবং অবগাহন ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল আমরা রবীন্দ্রনাথের 160তম জন্মদিন পালন করেছি। আমরা আজ রবীন্দ্র পর্বেরই আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় বিপন্ন বাঙালি ও রবীন্দ্রনাথ। আজকের এই আলোচনা চক্রে আমরা যে দুজন মানুষকে আমাদের মধ্যে পেয়েছি তাদের কথা নতুন করে কি বলবো। আমাদের সঙ্গে আছেন তপোধীর ভট্টাচার্য, প্রফেসর তপোধীর ভট্টাচার্য স্যারকে আমি জানি না কততম অধিবেশন স্যারের আমরা করছি, আমি আবারও স্যারকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে এতক্ষণ তো ছিলেন, আমার মনে হচ্ছে নীতিশ বিশ্বাস, তার সঙ্গে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা তাকেও সংযুক্ত করে নেব আমাদের সঙ্গে। আমাদের আজকের যে আলোচনায় শিরোনাম, আমার মনে হয় যে এই শিরোনামে যে দুজন ব্যক্তিত্বকে আজকে আমাদের মধ্যে পেয়েছি তাদের থেকে বড় সংগ্রামী, একই সঙ্গে লেখার কলমে এবং একই সঙ্গে সামাজিক প্রতিবাদের প্রতিরোধের একটি মূর্ত প্রতীক হিসেবে এবং সক্রিয় সংগ্রামী হিসেবে আমরা তাদের পেয়েছি নানা সময়ে। আমি বিশেষ করে এখানে স্যারকে কৃতজ্ঞতা জানাতে চাই যে আজও আমরা যে এই বিষয় নিয়ে আলোচনা করতে পারছি এবং এ নিয়ে আমাদের ভাবনা চিন্তার জগৎকে সাধারণের কাছে পৌঁছে দিতে পারছি, তা একমাত্র পারছি আপনার মতো মানুষের পরামর্শ, আপনার মতো মানুষের উদ্যোগ আমাদের সঙ্গে রয়েছে। আমার মনে হয় যে বঙ্কিমচন্দ্র, একটু স্যারকে অ্যাড করে নিই। আমি বেরিয়ে গেছিলাম। হ্যাঁ, আমাদের দর্শক, হ্যাঁ, অসুবিধা নেই। হ্যাঁ, আমরা স্বাগত জানাই নীতিশ বিশ্বাস স্যারকে। স্যার প্রথমবারের জন্য আমাদের অবগাহনে ডাকে সাড়া দিয়ে এসেছেন এবং স্যারের সঙ্গে আলাপ তপতির স্যারের সূত্রেই হয়েছে।
স্যারের সম্পর্কে তো আমরা স্যারের কাজ সম্পর্কে আমরা অনেকেই জানি যে বাংলা ভাষা উদ্বাস্তু, দলিত, আম্বেদকর, এছাড়াও সাহিত্যিক হিসেবে সোমেনচন্দ্র, অদ্বৈত মল্লবর্মণ নিয়ে তার দীর্ঘকালীন গবেষণা চলছে এবং একই সঙ্গে মানে এপার বাংলা এবং ওপার বাংলায় সমভাবে সেটি জনপ্রিয়। খুব উল্লেখযোগ্য যে ঐকতান গবেষণাপত্র তিনি দীর্ঘদিন সম্পাদনা করে আসছেন এবং বাংলা ভাষা ও সংস্কৃতির বহু প্রথিতযশা মানুষ সেখানে তাদের মতামত জানিয়েছেন, লিখেছেন। আমি আমাদের আলোচনা শুরু করব। আমার একটি কথা এখানে মনে হচ্ছিল যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার কলঙ্ক প্রবন্ধে একটি কথা বলেছিলেন যে ঊনবিংশ শতাব্দীর বাঙালি চরিত্র সমালোচনা করিলে কথাটা কতটা সত্য বলিয়া বোধ হয়, তবে বলা যাইতে পারে বাঙালির এ দুর্দশা হইবার অনেক কারণ আছে। মানুষকে মারিয়া ফেলিয়া তাহাকে মরা বলিলে মিথ্যা কথা বলা হয় না, কিন্তু যে বলে বাঙালি চিরকাল দুর্বল, চিরকাল ভীরু, স্ত্রী স্বভাবা, তাহার মাথায় বর্জ্যাঘাত হোক, তাহার কথা মিথ্যা হোক। রবীন্দ্রনাথ আমাদের বলে গেছেন যে মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। আমরা আজ বাঙালির এবং বাংলা ভাষার যে সংকটে দাঁড়িয়ে আছি, আমরা কেউ হয়তো প্রত্যক্ষে সে কথা খুব সজোরে স্বীকার না করলেও আমাদের অন্তরের রক্তক্ষরণ সেটা অন্তর্যামী জানে, সেটা কারোর কাছেই অপ্রকাশিত নয়। এবং আমার মনে হয় সেই নির্ভীক হওয়ার সময় আমাদের এসেছে। আমি এবার সরাসরি আমাদের আজকের যারা আলোচক তাদের কাছে চলে যাব। আমি প্রথমে অনুরোধ জানাবো যে তপতির স্যারকে, যে স্যার আজকের এই শিরোনাম সম্পর্কে এবং আপনি যদি আমাদের প্রথমে শুরুটা করে দেন এবং তারপরে আমরা নীতিশ স্যারের বক্তব্যে প্রবেশ করব। স্যার। ধন্যবাদ অরিন্দ্রজি। কথা হচ্ছে যে শিরোনামটা আজকে এই অবগাহন পত্রিকা বেছে নিয়েছেন, তার চেয়ে জরুরি কিছু বিষয় তো দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। আমরা বলতে চাইছি যে বিপন্ন বাঙালির কাছে রবীন্দ্র চর্চা এখন কিভাবে আসে, কিভাবে আসা উচিত। এটা কেবলমাত্র একটা ঔচিত্যার্থক প্রকল্প নয়, এটার সঙ্গে আমাদের জাতিসত্তার আগামী দিন, আগামী সম্ভাবনা সবকিছু জড়িয়ে আছে। এবং এই যে কথাটি, এটা এমন কিছু নয় যা আচমকা আমরা গাছ থেকে পেরে এনেছি, একেবারেই সেটা নয়। আসলে রবীন্দ্রনাথের থেকে আমাদের দূরত্ব তার জন্ম সনের হিসেবে সেই চিরনূতনের ডাক নিয়ে এসেছিল যে 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে, তার থেকে আমাদের এখন 160 বছরের দূরত্ব তৈরি হয়ে গেছে। কিন্তু যত নিজের দিকে তাকাই মনে হয় এই দূরত্বের বক্তব্যটাই অলীক, বরং তিনি এখনো সেই ঝকঝকে আয়না, আত্মবিস্মৃত আত্মঘাতী বাঙালির জন্যে। এবং তিনি চিরদিনই ছিলেন আমাদের বাতিঘর, আমাদের পথপ্রদর্শক। এবং এই মুহূর্তে আমরা যেন কথাটার সত্যতা আরো ভালোভাবে বুঝতে পারছি। রবীন্দ্রনাথ নামে যে মহাসমুদ্র, তা মন্থন করে অন্তহীন রত্নরাজি নিয়ে আসা খুব একটা সহজ কাজ নয়।
তার দেহাবসানের পরেও বহু বছর অতিক্রান্ত হয়ে গেছে। বাঙালি জাতি নানা উত্থান পতনের মধ্য দিয়ে, আত্মহননের একটা পরম্পরার মধ্য দিয়ে, এই কথাটা শব্দবন্ধটা আমি খুব সচেতন ভাবেই বললাম, আত্মহননের পরম্পরা, তার মধ্য দিয়ে মাঝে মাঝে মনে হয় যে আমাদের বিচার বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং সেই সব সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার ইচ্ছে, এই সব কিছুই বোধহয় পরীক্ষিত হয়ে যাচ্ছে ওই আয়নার সামনে দাঁড়ালে। ইনিই তো সেই মানুষ, সে আশ্চর্য মানুষ যিনি আমাদের ভাষা দান করেছেন, যিনি আমাদের সংস্কৃতি বোধ, জীবন বোধ, আদর্শ বোধ দান করেছেন। কোন জাতির পক্ষে ভাষার চেয়ে বড় অবলম্বন তার কিছু হতে পারে না। ধর্ম দিয়ে কখনো জাতি রচিত হয় না, ভাষাই জাতি সত্তার অভিজ্ঞান, তার একমাত্র নিয়ামক। কিন্তু এই মৌলিক সত্যটি আমরা ভুলে গিয়েছি বারবার। রবীন্দ্রনাথকে হয়তো আমরাই নিজের অগোচরে বা অত্যন্ত সচেতন ভাবেই আমরা মুছে ফেলতে চেয়েছি। শুধুমাত্র 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ তাকে আনুষ্ঠানিকভাবে অথবা অনানুষ্ঠানিকভাবে মনে করা, এতেই কি তার প্রতি আমাদের সব দায় ফুরিয়ে যায়? আমরা যদি আমাদের বিপন্নতাকে বুঝতেই না পারি, চোখে ঠুলি দিয়ে যদি বসে থাকি, যতগৃহে থেকেও আমরা যদি আগুনের বন্দনা করি, তাহলে কি এটা প্রমাণিত হয় যে আমরা রবীন্দ্রনাথকে আদৌ আমাদের জীবনে স্থাপন করেছি? একটু আগে অরিন্দ্রজিতের কল্যাণে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরকে এই অনুষ্ঠানে দেখলাম। সন্দেহ কি এটা একটা পরাবাস্তব ঘটনা, যা প্রযুক্তির জন্যই সম্ভব হয়েছে। কিন্তু সেই মুহূর্তে আমার গায়ে যেন কাঁটা দিচ্ছিল। রবীন্দ্রনাথ নিজে উপস্থিত থেকে পড়ছেন, আমরা জানি তিনি উপস্থিত থাকতে পারেন না, কিন্তু তার উপস্থিতি যেন সর্বত্র সঞ্চারিত হয়ে গেল। এক অদ্ভুত একটা অনুভূতি জন্ম নিল সেই মুহূর্তে আমার মধ্যে। তো রবীন্দ্রনাথকে শিরোধার্য করে এইটুকুই বলবো যে আমাদের ভাষা, আমাদের অভিজ্ঞান, আমাদের সত্তা, আমাদের সংস্কৃতি, আমাদের রুচি বোধ, আমাদের হয়ে ওঠা সবকিছুর নিয়ন্তা, আমাদের সবচেয়ে বড় পরিচয়, যা কোনো ধর্ম মত দিয়ে ঢাকা পড়ে না। অথচ এই কাজটাই আমরা করেছিলাম। মিথ্যা দ্বিজাতি তত্ত্ব দিয়ে আমরা কত দূর বিভ্রান্ত হয়েছিলাম তার প্রমাণ 1947 সালের দেশভাগ এর মতো মর্মান্তিক ঘটনা, যার ক্ষত এই 74 বছর পরেও একটুও নিরাময় হয়নি। আমরা যদি সত্যি রবীন্দ্রনাথকে মনে রাখতাম, তাহলে মাত্র 6 বছর আগে আমাদের মধ্য থেকে তিনি বিদায় নিয়েছেন, এটা কোনো যুক্তি হতো না। আমাদের আচার আচরণ, বিশ্বাস সবকিছু থেকে তাকে মুছে ফেলার। আমরা বাঙালি, আমরা আমাদের এই ভাষাকে রবীন্দ্রনাথের কাছ থেকে সবচেয়ে মহৎ উত্তরাধিকার হিসেবে আমরা পেয়েছি। কিন্তু এইটুকু বলাই কি যথেষ্ট? আমরা তার কবিতা, তার গান, তার ছোট গল্প, তার উপন্যাস, তার প্রবন্ধ,
তার চিত্রকলা, এই সব কিছু নিয়ে তার অপূর্ব গদ্য শৈলী, শান্তিনিকেতনে তার জীবনের নতুন তাৎপর্য দানের যে প্রক্রিয়া, এই সব কিছু নিয়ে অজস্রবার, লক্ষ লক্ষ বার আমরা হয়তো কথাবার্তা বলেছি, লিখিতভাবে এবং মৌখিক ভাবে। কিন্তু এত কিছু সত্ত্বেও প্রমাণিত হয় কি যে বিপন্নতার মুহূর্ত এলে আমরা রবীন্দ্রনাথকে আদৌ স্মরণ করেছি? রবীন্দ্রনাথের কথা ভাবতে গিয়ে সদ্য প্রয়াত কবি শঙ্খ ঘোষের ফাঁদ কবিতার কথাটি আমার জানি না কেন মনে পড়ছে। ঘিরে ফেলছ তুমি আমায় সমস্ত দিক থেকে, জলেও নয় জঙ্গলে নয় শহর ফেলছ ঠেকে, এদিকে গেলে বাঘ তারা দেয়, ওদিকে গেলে কুমির, সবকিছুতেই রূপ দেখছি অন্যরকম তুমির। বুঝতে এখন পারি না আর কোথায় তবে যাই, দশক দশক আমি তোমায় দিয়েছি আশনাই। ছিলে নিছক বিড়াল, আমি বাঘ বানালাম তাকে, নিজের হাতেই খাল কেটে পথ দিলাম কুমিরটাকে। এখন ওরা সেই আমাকেই কামড়ে খেতে চায়, আটকাতে যাই যদি ওদের যে কোনো অন্যায়। পেতেছিলাম ফাঁদ, পড়েছি উল্টো রকম ফাঁদে, বুঝতে পারবে সবাই সেটা আর কবছর বাদে। তিনিও আর নেই, অতিমারি তাকে ছিনিয়ে নিয়েছে আমাদের মধ্য থেকে। কিন্তু তার কবিতার যে অংশটা আমি আবৃত্তি পড়ে শোনালাম, এই যে বুঝতে পারবে সবাই আবার আরো কবছর বাদে, এইখানে একটা পাল্টা প্রশ্ন উঠে আসে হাহাকারের মতো নিজের ভেতর থেকে, যে সত্যি কি বুঝতে চেয়েছি আমরা? যদি বুঝতে পারতাম তাহলে সদ্য সমাপ্ত বিভিন্ন রাজ্যের নির্বাচনে আমরা বাঙালি কোনো শিক্ষা গ্রহণ করলাম না কেন? বাঙালির চিরশত্রু যে গোষ্ঠী আসলে বাঙালিকে উৎসন্ন করতে চায়, বাঙালিকে শুধু ছিন্নমূল নয়, বাঙালির ভাষিক সত্তা, তার সংস্কৃতি, তার বেঁচে থাকার অধিকার সবকিছু থেকে উন্মূল করতে চায়। আমরা তাদের তৈরি করা ওই শঙ্খ ঘোষের লেখা ফাঁদের মতন আমরা ফাঁদে পড়লাম কেন? একদিক থেকে ওই শঙ্খ যেটা লিখেছিলেন, এদিকে গেলে বাঘ তারা দেয়, ওদিকে গেলে কুমির। একদিকে উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসন, যার সঙ্গে আবার একটা ভাষিক আগ্রাসনও জড়িয়ে আছে, আর আরেক দিকে ইসলামী মৌলবাদেরও কুমির নানা ছদ্মবেশে এসে হাজির। যেখানে যত বাঙালি বসতি আছে, শুধু পশ্চিমবাংলার কথা ভেবে বলছি না, আসামে একই সঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে, সেখানেও আমরা দেখেছি যে একদিকে ফাঁদ পেতে আছে কুমির, আর একদিকে বাঘ। এবং কবি শঙ্খ ঘোষের কথা সত্যিই তো বেদবাক্য, যেটা ছিল বাঘ আমরাই তাকে বানিয়েছি, ছিল বেড়াল আমরাই তাকে বাঘ বানিয়েছি, হয়তো ছিল টিকটিকি আমরাই তাকে কুমির বানিয়েছি। কেন বানালাম? কেন বানালাম? কোথায় কাজে লাগলেন রবীন্দ্রনাথ? ভারত তীর্থ কবিতার অসামান্য পংক্তিগুলি, গোড়া উপন্যাসের সেই চিরজীবী বাণী কোথায় কাজে লাগলো তবে? আমি এটাকেই বলছি বিপন্নতা। যে জাতি তার সবচেয়ে বড় বাতিঘরকে নিজেই ভেঙে ফেলতে চায়, এবং যে বাইরে অনেক কিছু ভান করে, সাজানো গোছানো কথা বলে, কিন্তু ব্যক্তিগত জীবনে আচরণ করে না, এটাই আমাদের সবচেয়ে বড় আত্মিক বিপন্নতার দিকে নিয়ে যায়। আমি এটাকেই বলছি বিপন্নতা। রবীন্দ্র বিস্মৃতি
মানে আমাদের সামূহিক আত্মবিস্মৃতি, আমাদের আত্মবিনাশের পরম্পরা, যেটা আমি একটু আগে বলেছিলাম, আত্মহননের পরম্পরা। সেই জন্যে তার অফুরন্ত ভান্ডার থেকে আমরা কি গ্রহণ করলাম? তবে এই প্রশ্নের উত্তর কি আমরা নিজেরা নিজেদের দেব না? আজকের ধর্মতন্ত্রের কুহক যদি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যায়, আমি মুখে বলবো আমরা 2021 সালে আছি, যখন মঙ্গলযান যাচ্ছে আমাদেরই দেশ থেকে মঙ্গলে, যখন আমরা মানুষকে দেখছি সৌরজগৎ পেরিয়ে যে মহাজাগতিক পরিসর, সেখানে পৌঁছে যাচ্ছে মানুষ, আর আমরা কি করলাম? আমরা ক্রমাগত নিজেদের বিভাজিত করছি, হিন্দুতে, মুসলমানে, তথাকথিত বর্ণাশ্রম লাঞ্ছিত, মনুবাদ শাসিত যে হিন্দু বাঙালিদের মধ্যে কাউকে বলছি তুমি বড় বর্ণ হিন্দু, কাউকে বলছি তুমি দলিত, তুমি অস্পৃশ্যর এখন বলা হয় না, কিন্তু বলা হচ্ছে যে তুমি হচ্ছে গিয়ে আমার সঙ্গে একই পংক্তিতে বসার মতো নয়। রবীন্দ্রনাথের কথাটা কোথায় মানলাম? তবে দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়ায়েছে দ্বারে, অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে। কথাটা কত শক্ত হয়ে দাঁড়িয়েছে, তাই না? তা না হলে রেনেসাঁসের বাংলায় কিভাবে বাঙালির চিরশত্রুকেই আবাহন করে বাঙালির একটা বেশ বড় অংশ প্রকাশ্যে করে, অনেক মিথ্যাচারের মদদ দেয় অনর্গল, নানা রকম অজুহাতে, আদ্যন্ত মুখোশ পরে থেকে যারা তার বেঁচে থাকার অধিকার, তার নাগরিকতার অধিকার, তার সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের অধিকার কেড়ে নিতে চায়, তাদের সঙ্গে আপোষ করে কিভাবে? এটা বিপন্নতা নয়? বিপন্নতা তবে কোনটা? আমি হয়তো এখানে খানিকটা দার্শনিক ভাবে বিপন্নতার কথা বলতে পারতাম, কিন্তু আমার মতে এটা তত জরুরি নয় এই মুহূর্তে। কারণ মনে হয় ক্ষতটা এতটাই গভীর, সেই ক্ষত থেকে অঝুরে রক্ত ঝরে পড়ছে, এবং বহু জায়গায় হয়তো টন টন করছে পুঁজ, আমাদের স্নায়ুতন্ত্র শিথিল হয়ে যাচ্ছে ক্রমাগত। অথচ আমাদের বুকের উপর বসে আমাদেরই দাড়ি উপড়ে যাচ্ছে যে অপশক্তি, তাদের বিরুদ্ধে এক কাট্টা হয়ে দাঁড়াবার কথা আমাদের মাথায় আসছে না। আমরা ভুলে যাচ্ছি রবীন্দ্রনাথকেই, যিনি কত কথা আমাদের বলে গেছেন। কত কিছু আমি বলতে পারি এই মুহূর্তে, সেটা দরকার নেই সম্ভবত। আমার শুধু রবীন্দ্রনাথের একটা গানের পংক্তি জানি না কোথা থেকে গুনগুন করছে মাথার ভেতরে। হিমের রাতে দ্বীপগুলি রে হেমন্তিকা করল গোপন, আঁচল ঘিরে ঘিরে ঘিরে, ঘরে ঘরে ডাক পাঠালো, দীপালিকায় জ্বালাও আলো, জ্বালাও আলো আপন আলো, সাজাও আলো এ ধরিত্রী রে। একটু ওই গানের শেষ দিকে আছে জয় করো এই তামসীরে, কিন্তু আমরা কি তামসীকে জয় করতে চেয়েছি আদৌ? কত ভাবে বিভাজিত করে চলছি আমরা। এ যদি বিপন্নতা না হয়, তাহলে বিপন্নতা কি? আপাতত এইটুকুই বললাম। নীতিশবাবু বলবেন, এবং হয়তো আমিও আরো কিছু হয়তো তার বলার পরে বলবো। আমি শুরু করলাম এই পর্যন্তই, কারণ রবীন্দ্রনাথ নামে মহাসমুদ্রে যেখানেই অবগাহন করি না কেন, সেটা তো সমুদ্রেরই কোনো একটা এলাকা।
আমি আপাতত অবগাহনও করলাম না, আমি শুধু তর্জনী তুলে দেখিয়ে দিলাম যে সৌভাগ্যের কত শীর্ষ বিন্দুতে যিনি আমাদের উত্তীর্ণ করে গেছেন, তার কাছে আমরা তো টুকরো টুকরো করে নিজেকে শেষ করে নেওয়ার জন্য যাব না। রক্তকরবী নাটকে রবীন্দ্রনাথ সেই বিখ্যাত সংলাপটি বলেছিলেন তো, সব জিনিসকে টুকরো করে আনা এদের পদ্ধতি। তিনি যা কার উদ্দেশ্যে বলেছিলেন আমরা জানি, কিন্তু আজকে অভ্যন্তরীণ উপনিবেশবাদ যখন সর্বত্র বাঙালি সত্তার উপর ঝাঁপিয়ে পড়েছে, শ্বাসরুদ্ধ করে দিচ্ছে, আমরা কি জেগে থাকার ভানও করতে পারি না এখন? অথচ রবীন্দ্রনাথ মানে আমরাই বলি যে জেগে থাকার এবং জাগিয়ে রাখার আরেক নাম। তিনি আমাদের সেই চিরকালীন লাল কমল এবং নীল কমল। যে এইসব কথা বলে লাভ কি যদি আমরাই আমাদের শত্রুদের আবাহন করি? আপাতত একটা প্রশ্ন যেটার মধ্যে হয়তো তার উত্তরটাও লুকিয়ে আছে, সেখানেই আমি আপাতত একটু দাড়ি টানছি। অরিন্দ্রজিৎ। প্রফেসর তাপতি ভট্টাচার্য তার সংক্ষিপ্ত ধর্তায়ের মধ্যে যে ছবিটি তুলে ধরলেন তা এতটাই প্রতীকী যে আমার মনে হয় এতক্ষণ যারা শুনছিলেন তাদেরও অন্তর্গত বিবেক এবং মানবিকতা জাগ্রত হওয়ারই কথা। আমি খুব বেশি কথা বাড়াবো না। কিছু প্রশ্ন, কিছু জিজ্ঞাসা আমার মনে হয় সবার মধ্যেই জাগছে। আমরা সেই প্রশ্নোত্তরের পর্বে যাব অবশ্যই। আমরা একটু এরপরে আমাদের আজকের যে দ্বিতীয় বক্তা নীতিশ বিশ্বাস, আমরা তার কাছে চলে যাব। তিনি দীর্ঘদিন একই সঙ্গে এই প্রতিযোগ এবং প্রতিরোধের কাজটি করে চলেছেন সক্রিয়ভাবে। তার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে হয়ে উঠবে। এবং স্যারের অবগতির জন্য জানিয়ে রাখি যে একই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশেরও বেশ কিছু আমাদের শ্রোতা রয়েছে, তারা এটি সরাসরি দেখছে এবং যেহেতু এটা রেকর্ডেড আকারে থেকেও যাবে, পরবর্তীকালেও এটা হবে আর কি। স্যার আপনি আরো করুন। যে যারা এই অনুষ্ঠান দেখছেন বা দেখবেন তাদেরকে আমি আমার অন্তরের শ্রদ্ধা জানাচ্ছি। আমরা করোনার অন্ধকারে প্রায় নিমজ্জিত একটি পৃথিবীর বাসিন্দা। প্রতিদিন নানা দুঃসংবাদ নানা দিক থেকে আসছে। এই আমাদের সঙ্গেই যারা আন্দোলন করতেন কয়েকদিন আগে, তারা পরপর আমাদের চিরদিনের জন্য ত্যাগ করেছেন, চলে গেছেন। আমাদের সকলের গুরু, সকলের আদর্শ সেই রবীন্দ্রনাথকে স্মরণ করার দিনে আমি এই ভয়ানক দুর্যোগের অন্ধকারে যাদেরকে আমরা হারিয়েছি, সেটা তাদেরকে আমাদের অন্তরে শ্রদ্ধা জানাচ্ছি, তাদের জন্য শোক জ্ঞাপন করছি। আর আমি যেহেতু একটা সমষ্টিগত নানা সংগঠনের অংশ, সেইভাবেই রবীন্দ্রনাথকে আমরা চর্চা করেছি, পেয়েছি, আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করেছি।
যেমন আমাদের পত্রিকার ঐক্যতান 1972 সালের 25শে বৈশাখ রবীন্দ্রনাথেরই কবিতার নাম ঐক্যতানকে ধারণ করে জন্মেছিল। বাংলাদেশ যুদ্ধের কেবল পরপর, সঙ্গে সঙ্গেই বলা উচিত, তখন যুদ্ধ চলছে। সেই সময় সেই যুদ্ধের যারা যোদ্ধা তারা অনেকেই কলকাতায় ছিলেন, তারা আমাদের ঘনিষ্ঠ সহযোগী সাথী ছিলেন, যাদের ভিতরে খুবই নাম করা হচ্ছে সাহিত্যিক আহমেদ ছাপা, নরেন বিশ্বাস, রফিক আজাদ, এরকম অনেকে তারা সংযুক্ত ছিলেন সেই সময়, এবং আমাদের পত্রিকারও তারা লিখেছেন। এই পত্রিকার পক্ষ থেকে পরবর্তী সময়ে বাংলার বাইরে যে বাঙালিরা, তাদের জন্য আমরা একটা সমিতি গঠন করি 2000 সালে, যখন নানা জায়গায় ভারতে আক্রান্ত হয় বাঙালিরা, তাদের জন্য সেই সমিতির নাম বাংলার বাইরে বাঙালি সহায়ক সমিতি, সহমর্মী। এই সংগঠনের পক্ষ থেকে সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চ, যে ভাষা মঞ্চ এখন সারা ভারতে কম বেশি অল্প অল্প হলেও সামান্য ক্ষুদ্র শক্তিতে আন্দোলন করছে, আমিও তাদের একজন, তার মেম্বাররা। এছাড়া আসামে 17 সালের পরের থেকে যে ভয়ানক আক্রমণ শুরু হয়েছে এনআরসির নামে, নির্যাতনের নামে, বিতাড়নের নামে, নির্যাতনের নামে, ভয়ঙ্কর, এবং তার একজন প্রায় বলতে হয় জীবন্ত শহীদ আমাদের সঙ্গে আজকে আছেন, তপোধী ভট্টাচার্য। ওই সময় আমরা গঠন করি সারা ভারত আসাম সংহতি মঞ্চ। আর গোটা ভারতে ছড়িয়ে পড়া যে উদ্বাস্তুরা, যে দলিত দরিদ্র বাঙালিরা, তাদেরকে সংঘবদ্ধ করার প্রয়াসে আমরা গড়ে তুলেছিলাম দলিত সমন্বয় সমিতি, যাতে গরিব দলিত মানুষ আমাদের একত্রিত হতে পারে, যারা সবচেয়ে পিছিয়ে পড়ে আছে, ফেলা আছে, নির্বাসনে নির্যাতনে দেওয়া হয়েছে তাদের। সেই সমিতির নাম দলিত সমন্বয় সমিতি। যেহেতু আমি একজন কর্মী মাত্র, এইসব সমিতিতে আমার যে বন্ধুরা, যারা অনেকেই এখন আমার এই বক্তব্য শুনছেন, আমি তাদের হয়েই আপনাদের কাছে বক্তব্য আজকে এখানে উপস্থিত করছি, এবং তাদের হয়েই আমাদের সকলের আলোর উৎস, চেতনার যিনি ধ্রুবতারা, আমাদেরকে নিত্য দিনে ভয়ঙ্কর শৈত্যের ভিতরে মায়ের বুকের তাপের মতো যিনি আমাদেরকে প্রাণ সঞ্চার করেছেন, সততায়, স্নিগ্ধতায়, দৃঢ়তায় আন্দোলনে এগিয়ে যাওয়ার জন্য, সেই রবীন্দ্রনাথকে তার জন্মের 161তম দিনে এই উপলক্ষে আয়োজিত অবগাহনের এই শুভ আয়োজনে প্রণাম জানাচ্ছি। অবগাহন পত্রিকা এবং তার সম্পাদক অরিন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়, তাকে আমি অভিনন্দন জানাচ্ছি। তিনিও আমাদের পত্রিকার সহোদর, কারণ হচ্ছে তিনি একটা পত্রিকা করেন, পত্রিকা আন্দোলনে তিনি আমাদের সহযাত্রী, তাকে অভিনন্দন জানাচ্ছি। তিনি একটি অগ্রজ পত্রিকার সম্পাদক হিসেবে আমাদেরকে এখানে তিনি ডেকেছেন। এবং আমি আর একবার বলি, আমাদের এই যে সাংস্কৃতিক গোষ্ঠীগুলো অরাজনৈতিক, বিপদগ্রস্ত, বিপন্ন বাঙালির নানা ধরনের কণ্ঠস্বরকে একত্রিত করবার প্রচেষ্টায় যারা যুক্ত, তাদের যারা আজকে শুনছেন এবং কালকে শুনবেন, আমি তাদের হয়ে আজকের এই রবীন্দ্র প্রণামে প্রণাম জানাচ্ছি। এই কথা আর একবার ঘোষণা করতে চাই সমগ্র বিপন্ন বাঙালির পক্ষ থেকে। দ্বিতীয়ত, আমার আজকে একটি কথা বলতে খুব মনে হচ্ছে,
সেই রবীন্দ্রনাথ বলেছিলেন যে নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস, বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। আমাদের এই ডাক দেবার সময় এখন আর কিন্তু আমাদের ওই কেবলমাত্র বাণী বিতরণ আর কেবলমাত্র তত্ত্ব চর্চা, শাস্ত্র চর্চা, সাহিত্য চর্চা, তথাকথিত গবেষণা, তথাকথিত আমি একটু ভালো বললাম আর একজন একটু কম ভালো বললো কম্পিটিশন, এসব না। সমগ্র ভারত উপমহাদেশে রবীন্দ্রনাথের বাঙালিরা, যেহেতু রবীন্দ্রনাথ আমাদের সূর্যের মতো হয়ে উঠেছে, তাই ঈর্ষাপরায়ণ সারা ভারতের বহু জায়গার ক্ষুদ্র মানুষেরা, নিচু মানুষেরা, ছোট মানুষেরা, আগ্রাসীরা, তারা রবীন্দ্রনাথের অনুগামীদের, সুভাষচন্দ্রের বংশধরদের, মুজিবরের বংশধরদেরকে তারা শেষ করার চেষ্টা করেছে। তাই স্বাধীনতার নামে আমরা পেয়েছিলাম একটি উপনিবেশবাদ থেকে আর একটি উপনিবেশবাদের হাতে হস্তান্তর। পূর্ব বাংলার যারা তখন স্বাধীন হয়েছিলেন তাদের হয়তো কিছু যুক্তি ছিল, আমি কিছু অস্বীকার করছি না, কিন্তু কিছুদিন পরেই তারা বুঝতে পেরেছিল যে তারা পাকিস্তান নামক উপনিবেশবাদের দ্বারা দাস, শ্রমিক, তাদের পাট, তাদের কল, তাদের টাকা তারা নিয়ে যাচ্ছে আর সমস্ত শোষণ বঞ্চনা এখানে নামিয়ে আনছে। এমনকি গণতন্ত্রের নাম করে ওখানে যে গণতন্ত্র হয়েছিল যেটুক, সেই গণতন্ত্রকেও তারা পদদলিত করেছিল। তার বিরুদ্ধে সম্মিলিত কৃষক, শ্রমিক, শিক্ষক, ছাত্র, মধ্যবিত্তের একত্রিত সংগ্রামের নাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যা আংশিক সফল হয়েছে, আরো হয়তো সফল হবে। সেখানকার জাগ্রত মানুষ তাকে সফল করবেন, এই প্রত্যয় নিয়ে আমি পশ্চিমবঙ্গে বা ভারতে যে বাঙালিরা আছেন তাদের প্রসঙ্গে আর দু একটি কথা পরপর নিবেদন করি যে তারা কিন্তু ওই বিপন্নতা থেকে উঠতে পারেনি। পূর্ব বাংলায় বা বাংলাদেশে এখন যে তাদের দুর্বলতা, সেই দুর্বলতা একটা বিজয়ের মাত্রার দুর্বলতা, কিন্তু আমাদের এখানে দুর্বলতাটা বিজয়ের নয়, আমাদের দুর্বলতাটা হচ্ছে অপঘাতের, বিপন্নতার, নিশ্চিহ্ন হয়ে যাবার, একটি অনিকের জাতি সারা পৃথিবীতে থেকে ভেনিস ইন দ্য ব্লু মতন, ওই জিপসিদের মতন হারিয়ে যাবার মতন অবস্থায় এসে দাঁড়াচ্ছে। আমরা অনেকে ভাবি আমি অনেক বই লিখে রেখে যাচ্ছি, এর দ্বারা আমি বেঁচে থাকবো। বাংলা স্ক্রিপ্ট পড়বার লোক না থাকলে আর বাংলা বই লিখেও তারা রবীন্দ্রনাথকে সহ্য করতে পারে না। তাই যত ওই সময়ের সমকালে যে সমস্ত রাজনৈতিক দলেরা হিটলারের অনুগামী, তারা রবীন্দ্রনাথকে সহ্য করে না, কারণ রবীন্দ্রনাথ সোভিয়েত সমাজতন্ত্রকে একটা মুক্তির আদর্শ বলেছিলেন। রবীন্দ্রনাথ মানুষের সত্যের উদ্ঘাটন এবং সত্যের উন্মীলন, সত্যের অধিকারের কথা বলেছিলেন। তার জাতীয়তাবাদ সমাজতন্ত্রের থেকেও বড়, মানবিকতার জাতীয়তাবাদ, সেই কথা বলেছিলেন। তারা কোনো উগ্রতা, অন্ধতা, এরকম কোনো সংকীর্ণ ফ্যাসিস্ট জাতীয়তাবাদের কথা বলেনি। সে কথা যে না বলে, সেই রবীন্দ্রনাথকে যারা ফ্যাসিস্ট জাতীয়তাবাদের কথা বলে, অন্ধতার কথা বলে, তারা তো মানতে পারে না। তাই রবীন্দ্রনাথ আজ বিপন্ন। যেখানে যেখানে এই আরএসএস এর তথাকথিত দর্শনের, হিন্দু উগ্র দর্শনের, নিম্ন মনুবাদী দর্শনের প্রবক্তারা রাজত্ব করছে যেসব রাজ্যে, সেখানে রবীন্দ্রনাথ পর্যবসিত হয়েছে ডাস্টবিনের আবর্জনায়। এবং আমি শুধু এই রাজনৈতিক দলের একটা দর্শনের কথাই বলবো না, অনেকদিন আগে থেকেই, দেশ ভাগের সময় থেকেই বাংলার
পরে এই অবিচার অনেক অন্যান্য দলের অন্যান্য রাজনৈতিক নেতাদেরও অনেক পাপ তাতে যুক্ত হয়ে আছে, এই অপরাধ। সেই জন্যে কোনো কারণ নেই আমার পশ্চিম পাকিস্তানের যে উদ্বাস্তু বন্ধুরা, যাদের বড় অংশ এখন কৃষক আন্দোলনে সিংহু সীমান্তে গণপ্রতিরোধ গড়ে তুলেছে, তারা যে সুযোগ সুবিধা পেয়েছিল, পূর্ব বাংলায় যারা ভাষ্য আন্দোলন করেছেন তাদেরই একটা অংশ এপাশে এখন, তারা ওই রকম বড় আন্দোলন করতে পারত। এই আশঙ্কায় তাদেরকে সারা ভারতে সতীর ছিন্ন দেহের মতন ছিঁড়ে ফুড়ে তাদের প্রথমে বাংলা স্কুল দিয়েছিল, স্কুল তুলে দেওয়া হয়েছে। তাদের রেশন টেশন যা দেওয়া হতো, যে জমি দেওয়া হয়েছিল তার পাট্টা ঠিকভাবে দেওয়া হয়নি। তাদের যে অধিকার দেওয়া হয়েছিল, যে সব বনাঞ্চলে রাখা হয়েছিল, সেখানে ট্রাইবাল বিল এনে সেখানকার কোনো একজন বাঙালি আর পঞ্চায়েতের প্রধান, পৌরসভার প্রধান, ওই পঞ্চায়েত সমিতির প্রধান, জেলা পরিষদের প্রধান, আঞ্চলিক এমএলএ কিচ্ছু হতে পারে না। তারা সেই সুযোগ নেই। এবং এই দলিত অংশের মানুষেরা সারা ভারতে তারা কিন্তু প্রায় অধিকাংশ জায়গায় কোথাও সংরক্ষণের সুযোগ পায় না, মাতৃভাষা পড়ার সুযোগ পায় না, জমির অধিকার নেই। আমি প্রায় আন্দামানের কথা বলি। আন্দামানে এখন বর্তমানে 62% সত্যিকারের হিসেবে বাঙালি আছে, কিন্তু সেখানকার ভাষা বাংলা নয়, হিন্দি। সেখানে 25টা বাংলা স্কুল এখনো আছে, যে স্কুলে বাংলা বই নেই, হিন্দি বই পড়ে বাংলা উত্তর করে ছেলেরা আজও বাংলা ভাষার প্রতি তাদের ভালোবাসাটা জাগিয়ে রেখেছে। আমি রবীন্দ্রনাথকে কেন্দ্র করে কথা বলতে পারি। আমি যখন আন্দামানে বেশ কিছুদিন পরিভ্রমণ করেছিলাম, তখন একটা জায়গায় একটা অনুষ্ঠান হচ্ছিল, দিল্লিতে প্রোগ্রামটা যাবে, সেখানে রবীন্দ্রনাথের চণ্ডালিকা হলো, আর একটা হলো কোনো একজন স্কুলের একটা শিক্ষিকা হিন্দিতে তিনি করলেন। বিচারকরা বলল, যেহেতু রবীন্দ্রনাথেরটা বাংলায়, ওটা তো দিল্লিতে যেতে পারবে না, তবে হিন্দিতেই যেতে হবে। আপনি ভাবেন ট্র্যাজেডিটা কাকে বলে? রবীন্দ্রনাথকে প্রতিযোগিতা করতে হচ্ছে অখ্যাত, শুধু অখ্যাত বলে নয়, নির্গুণ একটা পাণ্ডুলিপির সঙ্গে, যেখানে হিন্দিতে বলে সে যাবে, বাংলা বলে যাবে না। এই অবিচার আজকে নয়, কেবলমাত্র কোন গভর্নমেন্ট এখন কেন্দ্রে আছে তার জন্য নয়, স্বাধীনতার পর থেকে এই অবিচার বাঙালির পরে, রবীন্দ্রনাথের পরে আমাদেরকে বিলীন করে দিয়ে গেছে, আমাদেরকে প্রতিনিয়ত। কিন্তু দুঃখের কথা কি জানেন? বাংলা যখন ভাগ হবে, তখন পশ্চিমবঙ্গের বিধানসভায় যে ভোটাভুটি হয়, তাতে কিন্তু মুসলমান যত সদস্যরা ছিলেন তার অধিকাংশ ভোট দিয়েছিলেন বাংলা ভাগ না করার পক্ষে, যেটা যোগেন মন্ডলও চেয়েছিলেন। কিন্তু অধিকাংশ হিন্দুরা, হিন্দু সাংসদরা, হিন্দু বিধায়করা, তারা ভোট দিয়েছিলেন বাংলা ভাগ হওয়ার জন্য। এই যে আমাদের ভিতরে নবজাগরণ নাকি আমাদের ঘটেছিল, হ্যাঁ ঘটেছিল, তা আমাদের অনেক আলো দিয়েছে, কিন্তু কালো সব ধুয়ে নিতে পারেনি। ধুয়ে নিতে পারেনি বলে যে রবীন্দ্রনাথ 1905 সালে আন্দোলন করে 11তে রোধ করলেন বঙ্গভঙ্গ, অর্থাৎ তখন রাজ্য ভাগ, 47-এর বাংলা ভাগকে আমরা স্বাগত জানালাম। সেই রবীন্দ্রনাথের নাম না করে যারা সকালে পানি পান করি না তারা, এবং তারা সেই গীতা পড়া বাঙালিরা, আমরা সেইটাকে করেছি। আমরা এই কথা বলতে চাই, এই পাপ, এই আত্মসমালোচনা আমাদের করা উচিত। এই আত্মসমালোচনা যদি না করতে পারি, আমার মায়ের ক্যান্সার হয়েছে, এই রোগটা যদি আমি চেপে রাখি, তাহলে চিকিৎসা হবে কেমন করে? হ্যাঁ, এই আত্মসমালোচনা করে তার থেকে শিক্ষা নিয়ে আমাদের ঘরে ঘরে সৈনিক তৈরি করে এই কাজ করতে হবে। করব কেমন করে? কারণ আমাদের শিক্ষা মাধ্যম হয়েছে এমন যে পশ্চিমবঙ্গের ভালো ভালো বাংলা স্কুলগুলো এখন ইংরেজি মাধ্যমে চলে যাচ্ছে।
ভারতের প্রায় সমস্ত রাজ্যে বাংলা সেই রাজ্যে কম্পালসারি, মাতৃভাষা প্রধান ভাষা সেই রাজ্যে কম্পালসারি। সে মাদ্রাজ, সে কেরল, সে পূর্ব উত্তর ভারতের সমস্ত রাজ্য, অন্য জায়গায় সর্বত্র। কিন্তু কেবল আমাদের এখানে নয়, এবং আমাদের এখানে নয় বলে আমরা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছি যে আমরা বাঙালি না অবাঙালি তা আমরা জানি না। আমরা শুধু রাজনীতি জানি, আমি এই দল আমি ওই দল, কিন্তু আমরা যে বাঙালি, বাংলা মায়ের সন্তান, এই কথাটা ভুলেও উচ্চারণ করি না। যদি কেউ আমাকে বাঙালি বলে ফেলে সেটা তো আমার পক্ষে ভয়ঙ্কর ভাবে অপমানজনক হয়ে যায়। এই কথাটা আগে ভূগোলকে না, শুধু তার ভিতরে যে চেতনার ভূগোল তাকে সুসংরক্ষিত করতে না পারলে সেই চেতনা বিকশিত হতে পারে না। একটা অনেক পুষ্টিকর খাবার যদি একজন দুর্বল মানুষকে হঠাৎ দেয়া যায়, সে সহ্য করতে পারবে না। সেই জন্য মানুষটাকে আগে সবল করে তারপরে একটা বড় দর্শন তাকে দিলে সে দর্শনটাকে সে প্রয়োগ করতে পারবে, না হলে সে দর্শন তো অবশ্যই নষ্ট হয়ে যাবে। রবীন্দ্রনাথ সমগ্র বিশ্বে যেভাবে তিনি যেভাবে তিনি নানা তত্ত্ব আহরণ করেছিলেন, সেই আহরণ করে তার থেকে তাকে নানাভাবে রূপায়িত করেছিলেন। রবীন্দ্রনাথ যদি গ্রামীণ ব্যাংক না করতেন, কৃষি ব্যাংক না করতেন, তাতে রবীন্দ্রনাথের নোবেল আটকাতো না। রবীন্দ্রনাথ যদি বিশ্বভারতী না করতেন, তাহলে তার মহান আদর্শ আটকে যেত না। রবীন্দ্রনাথ যদি বহু মানুষের জন্য যে কাজ করেছিলেন, শ্রীনিকেতন গড়া থেকে শুরু করে সব না করতেন, গ্রামীণ দরিদ্র আদিবাসীদের জন্য কাজ না করতেন, যে কাজ তিনি লোকায়ত শিক্ষার মাধ্যমে করতে চেষ্টা করে, বিজ্ঞান চেতনা বিকাশের মাধ্যমে করতে গিয়ে সমগ্র জাতিকে গড়ে তুলতে চেয়েছিলেন, বাঙালিকে না, বিশ্ব মানবাত্মাকে, সেই সাধনা তিনি যদি না করতেন তাহলে তার নোবেল পুরস্কার আটকাতো না। কিন্তু তা তিনি করেছিলেন। কিন্তু আমরা কি করলাম? যেখানে রবীন্দ্রনাথ বিশ্বভারতী স্থাপন করলেন, সেই বিশ্বভারতীতে আপনারা জানেন যে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও ওর শিক্ষা মাধ্যম ছিল ইংরেজি আর বাংলা, যার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এসে এখানে বাংলা শিখেছেন, অন্য রাজ্যের মানুষেরা এসে তারা বাংলা শিখেছেন এবং তাদের ভাষাও এখানকার শিখেছে, যার জন্য ওটা একটা সত্যিকারের আন্তর্জাতিক শান্তিনিকেতন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হয়ে এসেছিল, বাংলাকে কেন্দ্র করে, বাঙালিকে কেন্দ্র করে। আমি দুঃখের সাথে আমি জানাচ্ছি যে কিছুদিন আগে গোপাল কৃষ্ণ গান্ধী যখন এখানে আমাদের রাজ্যপাল ছিলেন, তখন বিশ্বভারতী সিলেবাসকে নিয়ে একটা হাই পাওয়ার কমিটি হয়েছিল। সেই হাই পাওয়ার কমিটির বিশাল একটা সুপারিশ ছিল। সেই সুপারিশে বলা হয়েছিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, অতএব এখানে সবকিছু ইংরেজিতে হওয়া উচিত, নাম ইংরেজিতে, কিন্তু তার সাথে আসতো কি, যেমন করে আমাদের কেন্দ্রীয় বিদ্যালয়গুলো ইংরেজি মাধ্যমের বিদ্যালয়গুলো এখন হিন্দি প্রধান ইংরেজি মাধ্যম, সেই রকম তখন আমরা আন্দোলন করেছিলাম। আন্দোলন করে ওঠা সেই সময় মতো স্থগিত হয়, এখনো সেই অবস্থায় আছে। কিন্তু এখন যে প্রবণতা এসে দাঁড়িয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার যে শিক্ষা দীক্ষা ভাবনা চিন্তা, তার যা প্রসারণ বিশ্বভারতী পর্যন্ত প্রসারিত হচ্ছে, তাতে আমার মনে হয় না আর বেশি দিন আমরা সেখানে রবীন্দ্রনাথের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারবো। কেন্দ্রীয় একটা যে কোনো বিশ্ববিদ্যালয়ের মতন নষ্ট বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়ে যাবে বিশ্বভারতী। আমরা লক্ষ্য করে দেখেছি যে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা জানি না কে কদিন বেঁচে থাকবো। আজকেই আমি একটু আগে হরিন্দ্রের জিতের সঙ্গে কথা বলার একটু আগে আমি মহারাষ্ট্রে একজন ফোন করেছিল, সেখানে আমাদের 6 জন মারা গিয়েছে কিভাবে? ওই বনাঞ্চলে থাকে, যেখানে কিছুদিন আগে বাঘে নিয়ে গিয়েছিল লোক, তাতে ঠেকানোর লোক নেই, সেখানে তাকে চিকিৎসার ব্যবস্থা নেই, হাসপাতাল এত দূরে যে নিয়ে যাবে কিসে তার ব্যবস্থা নেই, যানবাহনের অবস্থা এরকম, একেবারে অক্সিজেনের অভাবে, একেবারে ডাক্তারের অভাবে রোগে ভুগে তারা মারা যাচ্ছে। অর্থাৎ বাঙালি জাতি সারা ভারতে এইভাবে অচিকিৎসায়, অশিক্ষায়, অপুষ্টিতে, অধিকারে এবং নানাভাবে একটা জাতি, ভারতবর্ষে কোনো একটা জাতি নেই যে এত বিপন্ন। কোনো ভাষী
জাতিকে আপনি পাবেন না যাদের পদে পদে বিপন্নতা, তাদের কেন্দ্রীয় সরকারে প্রতিনিধি নেই, তাদের অ্যাসেম্বলিতে নানা জায়গায় অধিকার নেই, তারা নানা জায়গায় যারা নানা রকম সংকীর্ণ দল করে, এমনকি এই তথাকথিত দলিতের কথা বলছে সেই দলও করে, তারাও কিন্তু এই বাঙালিদের দেখে না। রাজ্যে রাজ্যে আমাদের অভিজ্ঞতা হচ্ছে তারা বাঙালিদের দিকে তাকায় না, বাঙালি উদ্বাস্তুদের, বাঙালি দলিতদেরকে তারা শত্রু মনে করে, তাদের অধিকার নিয়ে নেবে মনে করে। বিপন্নতা কোথায় গিয়েছে? আপনি তাই এই যে প্রত্যেক দিনের দাঁড়িয়ে যে রবীন্দ্রনাথ গ্রামীণ শিক্ষা, গ্রামীণ স্বাস্থ্য, ম্যালেরিয়ার প্রতিরোধ, প্লেগের প্রতিরোধ প্রত্যেকটা জিনিসে এগিয়ে এসেছিলেন, তাকে আমরা এইভাবে বিপন্ন করে তুলেছি, বাঙালিকে বিপন্ন করেছি, আমাদের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছি, আমাদের আলোর উৎসকে বিপন্ন করে তুলেছি। আমি দুটো কথা আর একটা বলে এই পর্যায়টা আমি শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে এই, ভালো ভালো সমালোচনা করা যায়, কিন্তু তার পাশাপাশি এজেন্ডা লাগে, কাজ লাগে। একটা বড় মিটিং হলো, অনেকে ভাষণ দিল, কিন্তু মিটিং এর পরে উত্তপ্ত হয়ে চলে গেলাম, কিন্তু আগামীকাল কি করব, পরের দিন কি সংগঠন হবে, আমরা কতজন লোক প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবো, রাষ্ট্রপতির কাছে যেতে পারবো, কতজন গ্রামের মানুষকে বোঝাতে যেতে পারবো, কতজন রাস্তায় রাস্তায় গিয়ে এই করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবো। যেমন করে পশ্চিমবঙ্গের নানা জায়গায় আমাদের যারা গরিব লোকের জন্য খাবার, তাদের চিকিৎসা, তাদের জন্য নানা রকম কাজ করছে, যারা সরকারি দলও নয়, সাধারণ ছেলেরা, ওই রকম যদি প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রোগ্রাম না নেওয়া যায়, তাহলে কখনো কিন্তু এ বাঁচবে না। আমরা দাবি করেছিলাম শতবর্ষে রবীন্দ্রনাথের শতবর্ষ থেকে এই দাবি উঠেছিল, আমরা 125 বছরে একটা আন্দোলনে রূপান্তরিত করেছিলাম এটাকে, যে রবীন্দ্রনাথকে জাতীয় কবি ঘোষণা করতে হবে, এবং যত ভাষা ভারতবর্ষে আছে সব ভাষায় তার শ্রেষ্ঠ রচনাগুলো, উল্লেখযোগ্য রচনাগুলো, যেমন করে তপোদীপ বাবু বলেছেন গোরা, যেমন করে বলেছেন নানা রকম তার যে শ্রেষ্ঠ সৃষ্টি, যাতে জাতীয় সংহতি চেতনা, যার যেমন করে ভারত তীর্থ কবিতার থেকে শুরু করে এরকম বড় বড় যা যা মানবিক আছে, তাইগুলোকে অনুবাদ করে সব ভাষায় অল্প পয়সায় ছড়িয়ে দিতে হবে গ্রামে গঞ্জে। দ্বিতীয় কথাটা হবে যে রবীন্দ্রনাথের আদর্শকে প্রচারের জন্য আমাদের কেন্দ্রীয় স্তরে কেবল একটা রবীন্দ্র ভবন করে তুললাম, সেখানে নৃত্যনাট্য শুধু ওই কোনো একটা ওই রকম নৃত্যনাট্য হলো, ওই রকম তো কোনো লাভ নেই। তার চিন্তা চেতনা দর্শনকে ছড়ানোর জন্য চর্চা কেন্দ্র, এবং সেই রবীন্দ্র চর্চা কেন্দ্র যারা করবে রবীন্দ্রনাথের মহত্তম আদর্শকে প্রচার, যেমন করে গান্ধীজির আদর্শকে প্রচার করা, আমরা তার বিরুদ্ধে না, কিন্তু রবীন্দ্রনাথকে প্রচার করার আদর্শ প্রচার করবার জন্য, যেমন রেডিও টিভিতে প্রত্যেক শুক্রবারে তার প্রোগ্রাম হয়, রবীন্দ্রনাথকে কবে হয়? ওর থেকে বড় প্রতিভা পৃথিবীতে কে আছে? কেন আমাদের রেডিও টিভি তা করে না? জাতীয় রেডিও টিভিতে করবে কেমন করে? আমাদের যেসব প্রাইভেট চ্যানেল আছে তারা নামকে ছুঁয়ে ধরে একটু, ওই দু একজন লবঙ্গলতা আর্টিস্টকে ডেকে এনে, আপনি আজকে রবীন্দ্র জয়ন্তীর দিন কি করছেন, রবীন্দ্র জয়ন্তীর দিন সে যেটুকু করে তার থেকে লক্ষ্মী পুজো কালী পুজোর দিন বেশি করে, সেইটা বড় করে দেখায় কে কাকে খাওয়াচ্ছে। অর্থাৎ আমাদের সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি মানে পুজো, বাঙালি সংস্কৃতি মানে শ্রাদ্ধ, বাঙালি সংস্কৃতি মানে হিন্দু সংস্কৃতি, এইরকম একটা কুৎসিত আচারে নিয়ে যাচ্ছে। বাঙালি হিন্দুও না, বাঙালি মুসলমানও না, বাঙালি হিন্দুও, বাঙালি মুসলমানও, তার উপরে সে বাঙালি, যে বাঙালিত্বের একটা সম্প্রীতির বাতাবরণ আছে পৃথিবীতে, যার কোনো প্রতিকল্প নেই, তাকে আমরা জাগিয়ে না তোলার জন্য এই অবস্থা হয়েছে। দ্বিতীয় কথা বলে আমি এখন শেষ করছি। আমাদের আসাম তার জন্য পশ্চিমবঙ্গে সেই অর্থে বড় প্রতিরোধ গড়ে ওঠেনি, তার জন্য ভারতের নানা জায়গায় আমরা 10টা বন 10টা রাজ্যে করতে পারিনি, ডেকে ফেল করেছি তাও করিনি, ডাকিনি, সে শক্তি নেই। কিন্তু আমাদের 19 লক্ষ বাঙালিকে একেবারে বলির কাঠ গড়ায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে এটা হচ্ছে একটা যৌতুক গৃহ যেখানে পড়ানো হচ্ছে, আর সমস্ত রাজ্যে বাঙালিরা হচ্ছে ছোট ছোট একটা এমন করে
প্রদীপের আগুনের জালে পুড়িয়ে দেওয়া যায় তাদেরকে, এই অবস্থা তাদের। তার জন্য বাংলায় একটা বাঙালি মন্ত্রী নেই। এত মন্ত্রী আছে, বনের মন্ত্রীও আছে, বনের মন্ত্রী থাকুক, কিন্তু বাঙালি সারা ভারতে, উড়িষ্যায় উড়িয়া মন্ত্রী আছে, কিন্তু বাংলায় নেই। এই অবস্থানটা আমরা না করতে পারলে বাঙালির বিপন্নতা রোধ হবে না। বঙ্গ সংস্কৃতি, রবীন্দ্র সংস্কৃতি প্রচারের জন্য সরকারি উদ্যোগ, বেসরকারি উদ্যোগ, এই আমাদের এই যে অবগাহন পত্রিকা যে আয়োজন করেছে, এইরকম অজস্র আয়োজন আমাদের করা দরকার। এবং দুই, বাংলার আত্মসমালোচনা এবং আত্মবন্ধনকে দৃঢ়তর করে নেতাজি মুজিবুর রহমান থেকে শুরু করে রবীন্দ্রনাথকে সবার উপরে স্থান দিয়ে আমাদের একত্রিতভাবে ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রতিরোধ করতে হবে। আমি কেবল বিপন্নতার কথা বলতে চাই না, আমি চাই বিপন্নতা রোধ করে জেগে ওঠার জন্য, বেঁচে থাকার জন্য। আমি কালকে মারা যাব, কিন্তু আমাদের এই প্রতিজ্ঞার মৃত্যু কোনোদিন হতে পারে না, কারণ এর ভিতরে সত্য আছে, আদর্শ আছে, মহত্ব আছে, আর সবচাইতে বড় আছে মানবতা। যে রবীন্দ্রনাথ বিশ্বের শ্রেষ্ঠ মানবতাবাদী, তাকে আমি আর একবার নমস্কার জানিয়ে আমার এই পর্বের বক্তব্য আমি এখানে শেষ করছি। আমার মনে হয় ইতিহাস এবং রাজনৈতিক সচেতন যে কোনো মানুষের পক্ষেই নীতিশ স্যারের এই বক্তব্য অত্যন্ত জরুরি একটি প্রতর্ককে আমাদের সামনে রাখে। আমার স্যারের কথা দ্বিতীয় ভাগে তিনি তার বক্তব্যের ভেতর থেকে কয়েকটি কথা এখানে মনে হচ্ছিল। আমার বারে বারেই জানি না কেন নীরদ চন্দ্র চৌধুরী, এনসি চৌধুরীর কয়েকটি কথা মনে পড়ে যাচ্ছিল। উনি ওনার আত্মঘাতী বাঙালি সেই গ্রন্থে ভূমিকায় একদম শেষে একটি কথা বলছেন যে বাঙালি জীবনে যে জিনিসটা প্রকৃতপক্ষেই ভয়াবহ সেটা এই যে মৃত্যু যন্ত্রণারও অনুভূতি নাই, আছে হয় পাষাণ হইয়া মুখ বুজিয়া সহ্য করা অথবা সংজ্ঞাহীন হইয়া প্রাণমাত্র রাখা। আর একটি ব্যাপারও আছে, জাতির মৃত্যুসজ্জার চারিদিকে ধনগর্বে উল্লসিত বাঙালির প্রেত ও প্রেতিনীর নৃত্য। কোথাও না কোথাও আমাদের এই যে বিপন্নতার আলোচনায় একই সঙ্গে আমরা অবশ্যই আমরা তো জানি যে আমাদের যে আইডেন্টিটি পলিটিক্স এবং আধিপত্যবাদের একটা নিগূঢ় সম্পর্ক রয়েছে, এবং এই যে অস্তিত্বের সংকট আমাদের প্রতিটা মুহূর্তে তাড়া করে বেড়াচ্ছে, কিন্তু কোথাও না কোথাও আমাদের বাঙালি হিসেবে এই দায়টা আমাদেরকেও একইভাবে নিতে হবে। যে আলোচনা আমরা স্যারের বক্তব্যের ভেতর দিয়ে পেয়েছি, আমি এরপরে তপোধীর স্যারের কাছে একটি প্রশ্নে চলে যাব। স্যার, আমার যে জিজ্ঞাসাটা এখানে থাকবে সেটা হচ্ছে যে আমরা এই যে বাঙালি বিপন্ন ভাষা, এই আন্দোলনকে আর কোন কোন আন্দোলনের সঙ্গে এক করে নিতে পেরেছি, তার কারণ হচ্ছে যে এর মধ্যে লিঙ্গ ভিত্তিক যে রাজনীতি তারও একটা সংযোগ আমরা দেখি। এ বিষয়ে আমি চাইব নীতিশ স্যারের বক্তব্য কারণ একই সঙ্গে
হ্যাঁ, আমার একটু হ্যাঁ, বলছিলাম স্যার, একটু যদি বলেন আমার কথাগুলো যদি শোনা যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তোমার কথাটা একটুখানি যান্ত্রিক গোলযোগের জন্য খুব ভালো বুঝতে পারিনি ইন্দ্রজিৎ, তবে আমার আরো কিছু কথা আছে। তবে ওই তুমি যেটা বলেছো না, নারী চেতনাবাদী একটা ভাবনা থেকে আপাতত সেই কথাগুলো মুলতুবি থাক, এটা অন্য কোনো একটা দিনের জন্য আমরা তুলে রাখি, কেননা আরো কিছু কথা ঠিক বলাটা ঠিক আমি ঠিক, জরুরি মনে করছি। সেই কথাগুলো আগে বলে নিশ্চয়ই নিই, নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, তাহলে একটু সুবিধে হবে নিশ্চয়ই। আমাদের সবারই। সেটা হচ্ছে যে মানে শ্রদ্ধেয় নীতিশ বিশ্বাসের কথা শুনতে শুনতে আমার নানা কথা মাথায় আসছিল। এমনকি খোদ মেঘনাদ বধ কাব্যে 6ষ্ঠ সর্গে বিভীষণের উদ্দেশ্যে মেঘনাদ যা বলেছিল সেটাকে খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে। নিজ গৃহ পথ তা তো দেখাও তস্করে, চণ্ডালে বসাও আনি রাজার আলোয়ে। কথাটার প্রেক্ষিত আমরা সবাই জানি, কেন বলেছিল মেঘনাদ এরকম। তো আজ যখন বাঙালির ঘরে ঘরে প্রায় বিভীষণ এবং মির্জাফরদের ছড়াছড়ি, যেটা আমরা এখনো তার শেষ অধ্যায়টা দেখতে পাইনি, এখনো চলছে। আমাদের বিপন্নতার তো এটা আরেকটা বড় কারণ। নিজ গৃহ পথ তা তো দেখাও তস্করে, যারা আমাদের সমস্ত সম্পদ হরণ করতে চাইছে, আমাদের সর্বাধিক শত্রু, তাদের আমরাই খাল কেটে নিয়ে আসছি। হিন্দি হিন্দু হিন্দুস্তান এই ফেসিবাদী নীতির তৎপরতায় যারা গোটা দেশকে বেঁধে ফেলতে চাইছে, 2021 সাল থেকে কার্যত আমাদের নিয়ে যেতে চাইছে 1500 বা 1671-এ। এদের চক্রান্ত আমরা কি সত্যি বুঝতে পারছি? এটা একটা সর্বাত্মক আক্রমণ, যে সর্বাত্মক আক্রমণের মধ্যে সাংস্কৃতিক রাজনীতির সবচেয়ে বড় আক্রমণ হচ্ছে বাঙালির ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে পেল্লায় সাইজের হনুমানের মূর্তি। আমি কলকাতার বাসিন্দা নই, যদি গত 40 বছর ধরে আমি নিয়মিত কলকাতায় আসি যাই, কলকাতা সম্পর্কে আমার ধারণা সম্ভবত কিছু কম নেই। আমি কখনো দেখিনি 2 বছর আগেও যে কলকাতার সদর রাস্তার মোড়ে বিখ্যাত 2-3টে জায়গায় এই হনুমান কেন, আমরা জাম্বুমানেরও পুজো করতে পারি, অসুবিধে নেই, কিন্তু এটা যে আমরা কেন মনে রাখি না যে প্রতিটি ঘটনাই শুধু ঘটনা না, সবকিছুই চিহ্ন, সবকিছুই সংকেত, এক ধরনের সাংস্কৃতিক আগ্রাসনের সংকেত। আমরা কেন সেটা টের পাই না? শুধু তাই না, একই সঙ্গে কতকগুলো সাংস্কৃতিক চিহ্নকে বিদূষিত করারও আয়োজন আমাদের বুকের উপর বসে আমাদেরই দাঁড়িয়ে উপড়ানোর ভঙ্গিতে করা হচ্ছে, রাষ্ট্রশক্তি করছে। মহাত্মা গান্ধীর সেই বিখ্যাত চশমা সমস্ত ভারতীয়ই তাকে চেনে, দেখা মাত্র বুঝতে পারবে ওটা গান্ধীর চশমা। সেটাকে স্বচ্ছতা অভিযানের নামে শৌচাগারের দেয়ালে
যেখানে সেখানে করে কত বড় অপমান করা হয়েছে। এটা একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ, ইটস এ টোটাল ওয়ারফেয়ার যদি ইংরেজিতে বলি, সর্বত্র ভারতে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা 2019 সালের নির্বাচনে দেখলাম বিবেকানন্দের আলখাল্লা এবং একটা তার দণ্ড, সেটা পর্যন্ত চুরি করে নেওয়া হল। নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদিন ফৌজের টুপি পর্যন্ত নিয়ে নেওয়া হলো। এই যে চিহ্নের সন্ত্রাস, এটাকে আমরা গুরুত্ব দিইনি। সব শেষে রবীন্দ্রনাথের দাড়ি পর্যন্ত নিয়ে নেওয়া হলো। এবং এটা সফল হয়েছে কি ব্যর্থ হয়েছে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না, আমি শুধু লক্ষ্য করতে বলছি। সর্বাত্মক আক্রমণ, যত রকম ভাবে সম্ভব আক্রমণ, মগজ ধুলাইয়ের আয়োজন তো হচ্ছেই। লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে, যেটা আমাদেরই পকেট মেরে নেওয়া হয়েছে, সেটা দিয়ে সমস্ত বৈদ্যুতিন গণমাধ্যমের চ্যানেলগুলিকে কিনে নেওয়া হয়েছে। এরা রবীন্দ্রনাথেরই ভাষায়, এরা ভৃত্যতন্ত্র, তার ভাষায়, সেটা আমরা পাই এই তার জীবন স্মৃতি বইতে। সেই ভৃত্যতন্ত্র তৈরি করা হয়েছে। তারা উগরে দিচ্ছে বিষ এই সর্বাত্মক আক্রমণকে। আমরা বাঙালিরা, আমরা যারা মেধার গর্ব করি, সুযোগ না পেলেও আমরা নিজেদের মেধাবী বলে প্রতিপন্ন করতে চাই, আমরা কি সেটা বুঝবার চেষ্টা করেছি? আমরা বলি আমাদের রবীন্দ্রনাথ, কিন্তু আমাদের এই সর্বনামটি যে ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রিক, সাংস্কৃতিক, আন্তর্জাতিক আবহকে উপেক্ষা করে যে রবীন্দ্রনাথকে আমাদের করে তোলা যায় না, এটা কি আমরা কখনো ভেবেছি? আজকে যেহেতু রবীন্দ্রনাথকে স্মরণ করার জন্যই আমরা বসেছি, নিজেদের বিপন্নতাকে দর্পণ হিসেবে আমাদের সামনে তুলে ধরে, আমরা কি রবীন্দ্রনাথকে আদৌ পুনঃপাঠ করতে পারছি? অনেক উদাহরণ দেওয়া যায়, উদাহরণ দিতে গেলে পুরো রাত ফুরিয়ে যাবে। আমরা রবীন্দ্রনাথের চণ্ডালিকাকে আজকের এই 2021 সালের পরিপ্রেক্ষিতেও ঠিক মতো বুঝতে পেরেছি কি? একটি দলিত কন্যাকে যখন গণধর্ষণের পরে হত্যা করে পুড়িয়ে মারা হয় রাষ্ট্রেরই দৌলতে, তার বিরুদ্ধে প্রতিবাদ করার কথা তেমন ভাবে আমাদের মনে পড়ে কি? পড়ে কি আদৌ? যদি না পড়ে, তাহলে যে মানব আমি সেই মানব তুমি কন্যা, জল দাও আমায় জল দাও, সেই সন্ন্যাসী আনন্দের এই গান কোন তাৎপর্য বয়ে আনে আমাদের কাছে? রবীন্দ্রনাথ মানে কি, এই প্রশ্নটা কি দাঁড়ায় না? আমরা একদিকে আমরা নানাভাবে বিপন্ন, আক্রান্ত, আমরা সর্বাত্মক ভাবে আমাদের জীবন জীবিকার প্রতিটি স্তরে দেখতে পাচ্ছি শকুন এবং শেয়ালের সন্ত্রাস। আমরা দেখতে পাচ্ছি পৈশাচিক দানবিক অত্যাচার। এই যে মড়কটা চলছে, মহামারীটা এখন চলছে, সেই মহামারীটাও অনেকাংশে ওই রাষ্ট্রের দ্বারা নির্মিত নয় কি? মিথ্যার বেসাতি চলছে অনর্গল। অসুয়ার কাছে মান্যতা দিয়ে আমরা মেরুদণ্ডটা পর্যন্ত সমর্পণ করে দিচ্ছি, কোনো পাল্টা প্রশ্ন করছি না। এবং যারা এই ভয়ঙ্কর অসুয়া এবং অশুভন অসভ্যতাকে সম্বল করে বাংলায় বারবার এসেছে কিছুদিন আগে, কই তাদের তাৎপর্য বোঝার সময় সংকুচের বিহ্বলতা, নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মান। এই গানটির কথা আমাদের একবারও মনে পড়লো না কেন? পিশাচের রঙ্গভূমিতে পরিণত যদি হয় বাংলা, বাঙালির বিপন্নতা কি আকাশ পাতাল মাটি সবকিছুকে আচ্ছন্ন করে না? অথচ আপন আলো জ্বালিয়ে রেখেছেন তিনি সারা জীবন। আমাদের শিখিয়েছেন, কে তোমার সঙ্গে চললো দেখো না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
নইলে অন্ধ জলে আলো আর মৃতজনে দেহ প্রাণ, এই কথাটা আমরা কিভাবে বলবো? কিভাবে বলবো অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো সে কথাটা? কি করেই বা আমরা পুনরায় উচ্চারণ করব অন্যায় যে করে আর অন্যায় যে সহে ইত্যাদি? আমরা কিভাবে বলবো হে ভৈরব শক্তি দাও, ভক্ত পানে চাহ, সর্বখর্বতারে দহে তব ক্রোধ দাহ। কোথায় ক্রোধ আমাদের? বাঙালির বিপন্নতা তো এইখানে, যে আমি আবারও বলছি, কথাটা বারবার বলবো, যে আমরা বিভাজনের চক্রান্ত দ্বারা অভিভূত। আমরা ধর্মান্ধতার কাছে নিজেদের সমর্পণ করে দিয়েছি। সার্বিক বিষক্রিয়ায় জনসাধারণের সমস্ত বর্গ আজকে আচ্ছন্ন। এই ফাঁসুড়েদের কবল থেকে মুক্তি পাওয়ার কোন চেষ্টাই আমরা করছি না। এটা যদি বিপন্নতা না হয়, তাহলে বিপন্নতা কাকে বলবো? এবং ওই বিপন্নতাকেই শনাক্ত করা প্রয়োজন। এতক্ষণ মাননীয় নীতিশ বিশ্বাস মশাই অত্যন্ত বাস্তব কিছু দৃষ্টান্ত দিয়ে আমাদের দৃষ্টি ঘুরিয়েছেন, দৃষ্টি আকর্ষণ করেছেন। আমি একটা কথা বলবো তার কথার সূত্র ধরে। আমরা যে স্বাধীনতা স্বাধীনতা বলি, কিসের স্বাধীনতা? দেশভাগ হয়েছে বাঙালির, তার সর্বনাশ আজও শেষ হয়নি। তাই অথচ এই দেশভাগকে নতুন পুনর্বিবেচনা বা পুনর্বিচার না করে এরা যে প্রতি মুহূর্তে রাবণের চিতা হয়ে জ্বলছে আমাদের মধ্যে, এটাকে না দেখিয়ে আমরা কোন স্বাধীনতার কথা ভাবি? বাঙালি আর কবে বুঝবে সেটা? রবীন্দ্রনাথকে একটু ভালো করে দেখেছি কি আমরা পড়ে? অনেক প্রবন্ধের কথা বলতে পারি, তার স্বদেশী সমাজ নামে প্রবন্ধ সংকলনের কথা বলতে পারি, আত্মশক্তির কথা বলতে পারি, কিন্তু আমি সেদিকে যাব না আজকে। শুধুমাত্র ইতিহাস প্রবন্ধমালা বলে তার যে ইতিহাস বইটা আছে, নামে বইটা, ছোট বই, তাতে শিবাজী ও গুরু গোবিন্দ সিংহ নামে একটা নিবন্ধে তিনি যে একটা দারুণ দিগদর্শক মন্তব্য করেছিলেন, সেটা একটু আমি পড়ে শোনাতে চাইছি মাননীয় দর্শক এবং শ্রোতাদের। যে মশাল সকলের, তাহাকে সকলের চিত্তের মধ্যে যদি প্রতিষ্ঠিত না করা হয়, যদি তাহা কেবল আমার বা আমার দলের কয়েকজনের মধ্যে বদ্ধ থাকে, তবে তাহার মঙ্গল রূপ ঘুচিয়া যায় এবং অন্যের পক্ষে ক্রমে তাহা উৎপাত হইয়া ওঠে। তোমার বাণীরে করিনে গ্রহণ, ক্ষমা করো হযরত, অন্য একটা প্রসঙ্গে বিদ্রোহী কবি নজরুল ইসলাম লিখেছিলেন। রবীন্দ্রনাথকে আমরা ব্যর্থ নমস্কারে ফিরিয়ে দিয়েছি। এখন আমরা যে বিপন্নতার কথা বলছি, এটা কোনো সাময়িক সংকট নয়। অনেক প্রশ্ন পর দাঁড়িয়ে যাচ্ছে আমাদের সামনে, আমাদের দিকে তর্জনী সংকেত করে, আমাদের আচ্ছন্ন করা, বিভ্রান্ত করে দেওয়া, কৃত্রিমতা আর অন্তঃসার শূন্যতার দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করতে চাইছে। নির্বিকার জড়ত্বের কোন বন্দিশালায় তো রবীন্দ্রনাথ নিজেকে আচ্ছন্ন করতে চাননি। কোন মন ভুলানো মরীচিকায় তো তিনি আমাদের পথভ্রান্ত করতে চাননি। কিন্তু আমরা আমাদের সেই রবীন্দ্রনাথকে প্রতিষ্ঠিত না করে নিজেদের বিপন্নতাই শুধু বাড়িয়ে গেলাম। কেন? কিসের জন্য? বজ্রে তোমার বাজে বাঁশি, সে কি সহজ গান, সেই সুরেতে জাগবো আমি, দাও মোড়ে সেই কান। এই যে কথাটা, এই কথাটা কি শুধু কথার কথা? এটার কি কোনো তাৎপর্য নেই যা আমাদের ফিরিয়ে নিয়ে যায় আমাদেরই কাছে? এই তো নির্বাচনের কথা আমি বলতে চাই না। নির্বাচন 5 বছর পরে কি আরো 2 বছর 3 বছর পরে আসবে যাবে ইত্যাদি,
কিন্তু জীবনের মৌল নীতি যেগুলো মেনে নেওয়ার কথা রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছিলেন, সেই সব মৌল নীতির প্রতি মান্যতা দিয়ে যদি আমরা চলতে না শিখি, আমরা যা বলি এবং যা করি তার মধ্যে যদি সহস্র যোজন ফারাক তৈরি হয়, ওইখানেই কি বিপন্নতার উৎস তৈরি হয় না? এই জন্যে এই রবীন্দ্রনাথকেই আগে আমরা বুঝিনি ভালো করে। আমি আবারও বলছি, তিনি আমাদের আয়না। আমি আবারও বলছি, আমাদের এই সর্বব্যাপ্ত বিপন্নতার চক্রব্যূহে অভিমন্যুর মতো আমরা যারা বন্দী হয়ে আছি, আমাদের কাছে একটা নতুন তাৎপর্যের দিকে যাত্রার শুরু করি না কেন আমরা? তা না হলে এই আলোচনা কেন, কিসের জন্য? এটা আমি আসলে নিজে প্রশ্ন করছি। অনেক কথাই বলতে পারলাম না, আমি শুধু ছুঁয়ে যাচ্ছি অরিন্দ্রজিৎ, আমি নিতান্ত ছুঁয়ে যাচ্ছি, কারণ অনেক কথা বলার আছে এবং সেই কথাগুলো নিজেদের মনের ভেতরে যদি প্রশ্নের আবর্ত তৈরি না করে এবং আমাদের মধ্যে যদি জিজ্ঞাসার ব্যাকুলতা এনে না দেয়, তাহলে তো আমরা জীবনানন্দ কথিত তিমির বিলাসী হয়ে থাকবো। তিমির বিনাশী তো আমরা কখনোই হতে পারবো না, এবং অন্ধকার হবে চিরস্থায়ী। আমি বিশ্বাস করব যে বাঙালি নিজেকে ভুলে গেছে। বাঙালি মানে কি? বাংলা ভাষায় কথা বললেই কি বাঙালি হওয়া যায়? আমি যদি কেবল নিজেদের উচ্চ বর্ণ আর নিম্ন বর্ণ বলে তথাকথিত বর্ণবাদের মধ্যে নিমজ্জিত হই, আমরা যদি ভয়ে, লোভে এবং আরো নানা রকম কারণে আমরা আমাদের মেরুদণ্ড চূর্ণ করে দেওয়া যে প্রভু শক্তি, তার কাছে আত্মসমর্পণ করি, যে বাঙালি মৃগয়া চলছে নানা জায়গায়, সেটা দেখেও না দেখার ভান করি, তাহলে কি বাঙালি বলে নিজেকে দাবি করতে পারি? দাবি করতে পারি কি যে আমি রবীন্দ্রনাথের, নেতাজি সুভাষচন্দ্র বসুর, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের, কাজী আব্দুল ওদুদের, মোহাম্মদ শহীদুল্লাহর, শেখ মুজিবুর রহমানের উত্তরসূরি? বোধহয় নয়, বোধহয় নয়। দীর্ঘমেয়াদী এবং স্বল্প মেয়াদী মুনাফার জন্য যারা বাঙালি বিদ্বেষকে, বাঙালির প্রতি ঘৃণাকে তুরুপের তাস করেছে, তাদেরই যদি দাস বৃত্তি করি আমরা নির্লজ্জ ভাবে, তারপরেও কি নিজেকে বাঙালি বলে ভাবা চলে? আজকে বাঙালির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে বিষ। একজন ওঝা চাই আমাদের, একজন না, অনেক ওঝা চাই, যারা ওই বিষটাকে ঝাড়বে। কারণ আমরা যদি প্রত্যেকে একটা বিষবৃক্ষের ঝাড় হয়ে উঠি, তাহলে রবীন্দ্রনাথকে আমরা কি বুঝবো? আমাদের মগজ ধুলাই করতে যদি আমরা দিই, তাহলে মানবাধিকার তো অর্থহীন হবেই, নাগরিকাধিকার তো ওরা কেড়ে নেবেই। বাঙালির বুকের উপর বসে ওরা বাঙালিকে তো, বাঙালির দাড়ি উপড়াবেই। ভারতবর্ষ হবে হিন্দুস্তান, আর বাংলা কোথাও থাকবে না। অনেক কিছু আবার নতুন করে ভাববার আছে। এই জন্য আমি শুধু এইটুকুই বলবো, কারণ এর বেশি এখন আপাতত বলছি না, যে দেশ ভাগের বিপুল, ব্যাপক, গভীর তাৎপর্য এবং অভিঘাত আমরা কেউ বিবেচনা করিনি। কেউ কিছু মনে করবেন না, ভিন্ন কারণ। কিন্তু আমরা যেখানে যত বাঙালি বসতি আছে, পশ্চিমবঙ্গে বলুন, বাংলাদেশে বলুন, উত্তর পূর্বাঞ্চলে বলুন এবং তার বাইরে অন্যত্র, আমরা কেউ দেশভাগ নামক আমাদের সেই আদি পাপ, খ্রিস্টানরা যেটাকে বলেন অরিজিনাল সিন, সেই আদি পাপের দিকে আমরা তর্জনী সংকেত করিনি। আমি ব্যাধি যদি না বুঝতে পারি, তাহলে প্রতিষেধক আমি কি আবিষ্কার করব? আমি অসুখ তাড়াতে চাই, অসুখটা কি তাই জানি না, কেমন করে হবে? এই একটা প্রশ্ন আজকে একজন দুজনের মধ্যে না,
সবার মধ্যে যদি না আসে, তাহলে তো আততায়ীর গলায় আমরা মালা পরাবই, আততায়ী জুতোর নিচে সুতলা হয়ে থাকতে চাইব। কথাটা একটু কর্কশ হয়ে গেল, কিন্তু আমি নাচার। বাঙালি জাতির এত দূর আত্মবিনাশক অধঃপতন দেখতে হবে, এটা আমি কল্পনাও করিনি। এবং এইটে আজকে নিজেকে চোখ ঠাড়া যায় না, এক এক জায়গায় এক এক রকম। আজকে আমরা যদি বাঙালি, ওই যেটা নীতিশ বাবু বলছিলেন, আমি তার সঙ্গে একমত, যেন বাঙালি বলে নিজেকে পরিচয় দিলে এটা বোধহয় স্বাদেশিকতা না, স্বাদেশিকতা না, কি যেন বলা হয় আজকাল, প্রাদেশিকতা বাদ হয়ে যায়। এরকম কথা কেউ বলে? যারা বলে তারা কি কখনো মাথা তুলে দাঁড়াতে পারে? নিজের জাতিসত্তাকে হেয় করে কোন রাজনীতিতে সেটা করে? সেই রাজনীতি তো আমাদের মরুভূমিতে নিয়ে আমাদের পৌঁছে দেবে এবং দিয়েছে। একটুখানি অন্তত ইতিহাসের পুনর্বিবেচনা চাই। তা না হলে যে বিভৎস পৈশাচিক অত্যাচার আছে ধর্মান্ধদের, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে যে বিশল্যকরণীটা আপনার চাই ব্যাধি নিরসনের জন্য, বিশল্যকরণী আপনি নিজের পায়ের নিচে নিজেই মারিয়ে যাচ্ছেন। কোথায় পাবেন সেই বিশল্যকরণীর সন্ধান? কোথায় পাবেন আততায়ীর বিরুদ্ধে, জাতীয় শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সৎসাহস? কোথায় পাবেন? তাহলে আমরা কেন 25শে বৈশাখ করি, কেন 22শে শ্রাবণ করি, কেন 23শে জানুয়ারি করি? কেনই বা আমরা চৈতন্যদেব, লালন, নজরুল ইসলাম, শহীদুল্লাহ, কাজী আব্দুল ওদুদের কথা তো আমরা কেউ বলি না। আমরা ভুলে গেছি এই মানুষটি কে ছিলেন, তা বলতে গেলে অনেক কথা। যে শাশ্বত বাংলা, তার বিখ্যাত বই শাশ্বত বঙ্গ, সেই শাশ্বত বাংলাকে আমরাই ভুলুণ্ঠিত করেছি। কেননা আমরা, আমাদের চক্ষু লজ্জা নেই, বোধ নেই, বিবেক নেই। তাই যারা আমাদের উইপোকা বলে, ঘুষপেটিয়া বলে সম্বোধন করে, তাদের কাছে আত্মসমর্পণ করি এটা বড় মাত্রায় করি নাকি? এত সব হওয়ার পরে তবুও বলবো যে কোনো কথাই শেষ কথা হতে পারে না। রুখে দাঁড়ানো যায়, প্রতিরোধ করা যায়, এবং এই প্রতিরোধের অস্ত্রই রবীন্দ্রনাথ শিখিয়ে গেছেন। তোমার কাছে আরাম চেয়ে পেলেম শুধু লজ্জা, কে বলেছেন? আমরা তো জানি সেটা। কিন্তু রবীন্দ্রনাথের কাছে আমরা বৃথাই কবিতা পড়ি হাততালি পাওয়ার জন্য। রুদ্র তোমার দারুণ দীপ্তি আসিছে দুয়ার ভেদিয়া ইত্যাদির আসল অর্থ আমরা কেউ কখনো আবিষ্কার করি না। আমরা যেদিন থেকে বাইরের খোলস থেকে শ্বাসের দিকে যাত্রা শুরু করব, সেদিনই আমাদের রবীন্দ্রনাথকে আমরা পাবো। সেদিনই নিজের বিপন্নতার সন্ধানও আমরা পাবো। অভ্যন্তরীণ উপনিবেশবাদের বিরুদ্ধে লড়বার মতো হিম্মত আমরা অর্জন করতে পারবো। তো বিশ্বাস রাখবো, কারণ রবীন্দ্রনাথই শিখিয়েছেন না আমাদের যে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। আমি মানুষ শব্দটাকে পাল্টে নিয়ে রবীন্দ্রনাথের কাছে ক্ষমা চেয়েই বলবো, স্বজাতির উপরে বিশ্বাস হারানো পাপ। সেই জন্যে কিন্তু এই কথা বলে যদি শেষ হয়ে যায় তাহলে তো হবে না। যে সমস্ত ফেসিবাদী মোড়ল এবং তার অনুচরদের কাছে বাঙালি মানেই বাংলা দেশি, যারা যেন বাংলাদেশ একটা অপমানজনক শব্দ, এটাই তো এর মানে। এবং কদর্যতম ভাষায় যারা বাংলার সংস্কৃতির আকাশকে কলঙ্কিত করতে দীর্ঘদিন, এবং আমরা বুবার শত্রু নেই ভেবে আমরা চুপ করে আছি, এবং তারা যা খুশি বলে পার পেয়ে যাচ্ছে, একটা পৈশাচিক আবহ তৈরি হয়েছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে একেবারে গ্রাম থেকে শহরকে এক বাঙালিত্বের সাধনার মাধ্যমেই আমরা জুড়ে দিতে পারি আবার নতুন করে। নইলে প্রকাশ্যে বাঙালি বিদ্বেষ এবং বাঙালি ঘৃণাকে সম্বল করে সেই সমস্ত বিষচক্র দুর্বার হয়ে উঠবে, কিন্তু আমরা তো সেটা চাই না।
আমরা চাই আমাদের রবীন্দ্রনাথের পুনর্বাসন। হ্যাঁ, পুনর্বাসন শব্দটাই ব্যবহার করলাম। তার সবকিছুর পরেও তিনি তো আমাদের আশ্রয়, আমাদের চিরহরিত বৃক্ষ। বিবর্ণ দিনগুলি যখন আরো বিবর্ণতর হয়ে উঠছে ইদানিং, একটা প্রবল ঠাট্টার মতো মনে হয় আমার তথাকথিত রাজনৈতিক প্রক্রিয়াকে। গলার জুড়ে বিপক্ষকে ধরাশায়ী করা, অশিষ্ট কথা দিয়ে, অসৌজন্য দিয়ে, রুচিহীন বিকার দিয়ে, এটাই ছিল বাংলা। আগে অন্তত 10টা মানুষ প্রতিবাদ করত, অথচ আমরা দেখছি এক সুর, এক বুলি, হাত তোলা, হাত ফেলা, হাত নামানো, পা তোলা আর পা ফেলা, এই সব করে অন্য আমার বাইরে যারা আছে তাদের দাম্ভিক উপেক্ষা দিয়ে অবহেলা করে যাওয়া। রবীন্দ্রনাথ কি এটা শিখিয়েছেন আমাদের? আমাদের জাগ্রত জীবনে, আমাদের চেতনার প্রতিটি স্তরে তিনি তো উপস্থিত আছেন। এটা তো কোনো আপ্তবাক্য নয়। তিনি তো সব ধরনের বিকল্প প্রক্রিয়ার প্রতীক আমাদের কাছে, এবং তিনি তো সবার। ভারতবর্ষের সৌরমণ্ডলের মধ্যে তোমার স্থান বুড়া বলেছিল সুচরিতাকে। সেই সৌরমণ্ডল আজকে কোথাও আছে কিনা আমি জানি না। যদি কোনোদিন হিন্দুস্তানের কঙ্কাল মূর্তি থেকে ভারতবর্ষের পুনরাবিষ্কার সম্ভব হয়, তখন হয়তো সকলের হয়ে ওঠার স্বপ্নের মধ্যে আমরা হয়তো পুনর্জাগরণের পথ খুঁজে পাব। অন্তত ততদিন রবীন্দ্রনাথের পথেই আমাদের চলতে হবে। পান্থ তিনি, পান্থজনের সখা। এইটুকুই আপাতত বললাম। এবার তুমি কি বলবে বলো। আমরা নীতিশ স্যারের এরপরে প্রতিক্রিয়া নিয়ে তারপরে আমরা যদি আমাদের কোনো বক্তব্য থাকে আমরা নিয়ে নেবো, বা দর্শকের কাছে যদি কোনো প্রশ্ন থাকে। স্যার, আমি আরেকবার অবগাহন পত্রিকাকে একটু ধন্যবাদ জানাই, কারণ রবীন্দ্রনাথকে কেন্দ্র করে দুই বাংলা মিলে এই যে পরিসর, এখানে আমি একটা প্রশ্ন দর্শকদের, এটা প্রথমে তার প্রসঙ্গ বলে আমি আপাতত আমার কথাটা করছি। আমার মনে হয় আর বেশি আমার বলতে হবে না, শুধু বলি, আপনারা ওই প্রভাত কুমারের যে দ্বিতীয় খণ্ড তাতে দেখেছেন, অথবা অমল হোম যিনি ওই রবীন্দ্রনাথের খুব ঘনিষ্ঠ ছিলেন, কলকাতা মিউনিসিপ্যাল গেজেটের টেগোর মেমোরিয়াল স্পেশাল সাপ্লিমেন্ট প্রকাশ করেছিলেন, এবং সেখানে 1925 থেকে 1930 সাল চ্যাপ্টার বলে ওনার গোটা জীবনীটাই ওখানে আছে। যারা ওটা বইটি দেখেছেন তারা জানেন। এক জায়গায় বলা আছে যে ঢাকায় তিনি 7ই ফেব্রুয়ারি গেলেন, অর্থাৎ 1925-এ। তারপরে বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে গেলেন, ঢাকা পৌরসভা তাকে সম্বর্ধনা দিল, নানা সভায় ভাষণ দিলেন। পরে তার ময়মনসিং যান কুমিল্লা। আমার প্রশ্নটা এই কুমিল্লাকে কেন্দ্র করে একটু সংযোজন চাই আমি। ওখানে ডক্টর সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অভয় আশ্রমের বার্ষিক সম্মেলনে তিনি সভাপতিত্ব করেন, এটা পর্যন্ত উল্লেখ আছে। পরে আর একটা লাইন যুক্ত করা আছে যে উনি নমশূদ্র সম্মেলনে যোগদান করেন। এই নমশূদ্র শব্দটার একটা সামান্য ব্যাখ্যা চাই। সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমরা নবজাগরণ বলি, এই নবজাগরণটা মূলত কলকাতা কেন্দ্রিক এবং ইংরেজি জানা মানুষ কেন্দ্রিকই হয়েছিল। আর একটা নবজাগরণ, গ্রামীণ নবজাগরণ আমরা বলি, সেটা ফরিদপুর, বরিশাল, যশোর, খুলনা এই অঞ্চলে, যেখানে তালি, যেখানে ওই নমশূদ্র, পণ্ড ইত্যাদি 36টা জাতির, নিম্নবর্ণের জাতি বসবাস করত। তাদের ভিতরে হরিচাঁদ গুরুচাঁদ সেটা করেছিলেন।
এবং এই গুরুচাঁদের চেষ্টায় প্রায় ৩,৯৫২টা স্কুল চেষ্টায় বা তাদের প্রেরণায় গঠিত হয়েছিল, প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল। যেটা যাদের এই নমশূদ্র নামকরণটা আগে ছিল না, আগে তারা 1911 সাল পর্যন্ত তাদের চন্ডাল বলা হতো, কিন্তু পরে ওই মিট সাহেব বা অন্যান্যদের ধরে অন্যান্যদের করে এবং তাদের যে প্রতিনিধিরা মানে রাজ্য বিধানসভায় ছিল তাদেরকে ধরে করে তারা এই পরিবর্তনটা করে এবং 1911 সেন্সাস থেকে নমশূদ্র বলে তারা পরিচিত হয়। এই নমশূদ্র সম্মেলনকে রবীন্দ্রনাথ দিয়েছিলেন। আর রবীন্দ্রনাথ তো আপনারা জানেন যে তার পূর্বপুরুষ যে কোনো কারণে পিরালি হয়ে যায়, সেটা 2-3টে ব্যাখ্যা আছে। পরে ওনারা ব্রাহ্ম হন, অর্থাৎ তিনি পুরীর মন্দিরে ঢুকতে পারেন না, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তার একটা সংযোগ ওইভাবেই বেরাত্য মানুষের সাথে পূর্বপুরুষ সূত্রেই গড়ে ওঠে। এখন এই অবস্থায় দাঁড়িয়ে এই যে পরিচিতি নমশূদ্রদের কথা আমি বলছি, সেখানে রবীন্দ্রনাথ দিয়েছেন, কিন্তু কোনো গবেষকের আর কোনো বইতে আমরা এই সামান্য উল্লেখটা পর্যন্ত পাইনি। আমি জানি না এই অভয় আশ্রমের ধারে কাছে যদি কোনো তথ্য থাকে যে কোন তারিখে ওখানে গিয়েছিলেন, তারা ওখানে যদি কোনো গবেষকরা থাকেন, যদি তাদের কাছে আমাদের এই কথা পৌঁছয়, তাদেরকে আমি আবেদন করছি যে এর যদি কোনো প্রসিডিংস থাকে, ওখানে তারা রবীন্দ্রনাথের মতন নোবেল লরেটকে তারা নিয়ে যাচ্ছে তাদের সম্মেলন উদ্বোধন করতে, বা তাদের সম্মেলনে নিশ্চয়ই তাদেরও কিছু কানেকশন ছিল, যোগাযোগ গড়ে উঠেছিল। নমশূদ্ররা ততটুকু উন্নত হয়েছিল যে রবীন্দ্রনাথকে তারা নিমন্ত্রণ করতে পারে, সেখানে তারা নিতে পারে। এই নিয়ে কোনো গবেষণা আমরা দুই বাংলায় দেখি। এই সুযোগে আমি বাংলার মুক্ত চিন্তা গবেষকদের কাছে আবেদন করছি, তারা এই বিষয়টা আমাদের জন্য পরবর্তী সময় আলোকপাত করেন। আমি দ্বিতীয় যে বিষয়টা আপনাদের কাছে বলতে চাই সেটা হচ্ছে এই, অনেক সময় আমরা পরিচিতি সত্তার রাজনীতি বলে খুবই কুৎসা করি, খুবই সংকীর্ণ ভাবে বলি। যেমন করে কয়েকদিন আগে আমরা কেউ বাঙালি জাতিসত্তার কথা বললে তাকেই বলতাম ও আমরা বাঙালি, ও বাঙালি ইত্যাদি। কিন্তু আপনাকে যখন বাঙালি হিসেবেই খুন করে ফেলে, সেই লোকটা যে খুন হয়ে যায়, সে যদি সমাজতন্ত্রীও হয় তবুও সে খুন হয়, সে যদি বিবেকানন্দবাদীও হয় সেও তাতে খুন হয়, সে যদি অন্য কোনো ফেসিস্ট হয় তাহলেও সে খুন হয়। তাকে বাঙালি হিসেবে যদি খুন করা হয়, তাহলে তাকে বাঁচতে হলে প্রথমে বাঙালির অস্তিত্বটাকে তাকে না বাঁচালে তাকে তো রক্ষা করা যাচ্ছে না। আর একটা কথা আমি বলছি, যে কোনো জিনিসের ডায়ালেকটিক্যাল অর্থাৎ দুটো দিক আছে। একটা লোক পরিচিতি সত্তার দিকে যায়, সাম্রাজ্যবাদীরা চেষ্টা করে সেই দিকে ঠেলে দিচ্ছে, এটা সত্য। কিন্তু পরিচিতি সত্তায় যেতে সে বাধ্য হয় কেন, কেন প্রলুব্ধ হয়? তার কারণ হচ্ছে এই, তার যে পরিচিতি সত্তার জন্য সে নানা জায়গায় লাঞ্ছিত হয়েছে, তাকে ঐক্যবদ্ধ করে যদি সে প্রগতির পতাকা তুলতে পারে এবং যদি প্রতিরোধ গড়ে তুলতে চায়, তাহলে এই জাতিসত্তাটা সেখানে সিধু কানুর সান্তাল বিদ্রোহের মতন বিপ্লবী কাজ, সেটা সেই রকমই বিপ্লবী কাজ যে বিপ্লবী কাজে বাঙালিরা প্রাণ দিয়েছে শিলচরে, যে বিপ্লবী কাজে প্রাণ দিয়েছে আমার পূর্ব বাংলার 52 আন্দোলনে। সেই জন্য আমি বলতে চাই, জাতিসত্তার মূলে কোথায়? যদি আপনি আমাকে দলিত বলে ঘৃণা করেন, যদি আমাকে তাই বলে পদে পদে লাঞ্ছিত হতে হয়, আমার যথার্থ সম্মান আমি না পাই, তাহলে আমার সেই সম্মানটাকে পাওয়ার জন্য যদি আমি যুদ্ধ করি, তাকে আপনি কি বলবেন? আমরা বলতে চাচ্ছি, যথার্থ অধিকার যদি তুমি না দিয়ে তাকে চাপিয়ে রাখতে চাও, তার প্রতিশোধ নেয়। এবং পশ্চিমবঙ্গের এবছরের রাজনৈতিক পতাকার দিকে তাকিয়ে দেখেন, তলায় তলায় যে মানুষেরা ভয়ঙ্কর ভাবে সংঘবদ্ধ থাকলে প্রগতির পতাকা উঠত, সেই মানুষেরা বিভ্রান্ত হয়ে সত্য শিবিরে যোগ দিয়েছে, যার থেকে ভয়ঙ্কর অপরাধ আর অন্যায় বুদ্ধিজীবীদের আর কিচ্ছু থাকতে পারে না। এ তাদের চরম চরম চরমতম ব্যর্থতা। বাঙালি হিসেবে বাঙালির হন্তারককে
যারা নিজের গলা বাড়িয়ে দিয়ে বলছে হ্যাঁ বলি দাও, সেই জায়গায় আমরা সেই উন্মত্ততায় ঠেলে দিচ্ছি, এই কথাটা আমি বলতে চাই। এর আর একটা প্রমাণ, আমি আসাম পর্যন্ত বলেছিলাম, কিন্তু আপনারা জানেন পূর্বাঞ্চলের প্রতিটি জায়গায় বাংলা ভাষী মানে বাংলাদেশি মানে তাদের তাড়িত করতে হবে, ব্যবসা করতে দেওয়া যাবে না, ছেলে মেয়েদের ঘরের থেকে বেরোতে দেওয়া যাবে না, নানাভাবে অত্যাচার করতে হবে এবং অত্যাচার করার পবিত্র অধিকার তাদের রয়েছে। তাহলে কেন্দ্রীয় সরকার কেন, কেন্দ্রীয় সরকার থাকবে কেন যে তার নাগরিকের তার নিরাপত্তা দিতে পারবে না? তাহলে সেনাবাহিনী আছে কেন? যদি নাগরিককে তার রক্ষা করতে না পারে তাহলে সেনাবাহিনী তুলে দিক। আমরা জানি যে বাঙালি রেজিমেন্ট উঠে গিয়েছিল কবে, নজরুল তখন চলে এলেন চাকরি ছেড়ে, পরে আর বাঙালি রেজিমেন্ট করেনি এরা। কত দিক থেকে যে বাঙালিকে বিপন্ন করেছে, নিশ্চিহ্ন করেছে, আমার তা জানা নেই। এবং আমি এইটা কথাও বলতে চাই, যেভাবে বাংলা এখন চলছে, আমার এই বইটা তপদীবাবুরা উদ্বোধন করেছিলেন বাঙালি জাতিসত্তা বলে, সেই বইটার আমরা দেখিয়েছি যদি এইভাবে চলতে থাকে তাহলে পশ্চিমবঙ্গ থাকবে না, উত্তরাখণ্ড হবে, ঝাড়খণ্ড হবে, দক্ষিণে টেরিটরি হবে, কলকাতা হাওড়া টেরিটরি হবে, দিল্লি পন্ডিচেরির মতো, কোনো বাংলা থাকবে না। কিন্তু আমরা তো তা চাই না, আমরা চাই রবীন্দ্রনাথের ভারত তীর্থ এবং গ্রেটার বাঙালির ঐক্য। আমি যত বাঙালিদের ভিতরে আত্মদ্বন্দ্বের কথা বললাম সেটা ভোলার কথা বলছি। রবীন্দ্রনাথ তাই যেখানে বলেছে এসো ব্রাহ্মণ সূচি করি মন ধরো হাত সবাকার, তার তো ধরার অধিকার ছিল, শিক্ষিত, সে শাস্ত্র জানতো, পড়তো। তারা যদি সবাইকে জড়িয়ে ধরে নিয়ে বিদ্যাসাগরের মতন ব্রাহ্মণ হতো তাহলে তো ভারতবর্ষে নতুন বিপ্লব হয়ে যেত। আমরা সেই বিদ্যাসাগরের যে উদারতা, সেই উদারতা নিয়ে সমগ্র বাঙালির রবীন্দ্রনাথের যে শ্রেষ্ঠত্ব তাকে আশ্রয় করে ভারত তীর্থ গড়ে তুলতে চাই। বিপন্ন বাঙালির সেই হবে মুক্তি এবং প্রতিরোধ হবে তার একমাত্র যথার্থ শক্তি। এবং প্রতিরোধ একা একা, দোকা, দুইজন, পাঁচজন, সবাই ঘরে ঘরে, মজিবর বলেছিল না যার যা আছে তাই নিয়ে ঝাঁপাই পড়ো। আমাদের ঘরে ঘরে প্রতিরোধ করতে হবে, নিজের সন্তানদের নিয়ে। তাদের ভিতরে চেতনা আমরা যদি সঞ্চারিত করতে পারি তাহলে আগামী দিন ঘরে ঘরে সৈনিক তৈরি হতে পারবে। আমি এই আবেদন আমি করছি এবং আমি আর একবার একটি কথা বলে আমার কথা শেষ করছি এইখানে, বোধহয় আমার আর বলতে হবে না কিছু। সেটা হচ্ছে এই যে অরিন্দ্রজিৎদের মতন তরুণ যারা গবেষক, অধ্যাপক, শিক্ষক, যারা জাতি গঠন করবে, যারা আমাদের ভবিষ্যৎ, তাদের কাছে আমার আবেদন যে নিষ্ক্রিয়ের মুক্তি আসে না, নিষ্ক্রিয় ভালোবাসার কোনো দাম নেই, সক্রিয় বলিষ্ঠ আত্ম উৎসর্গকারী ত্যাগ মুক্তির যথার্থ সূর্যোদয়। আপনি রবীন্দ্রনাথকে দেখেন, জীবনের কোনো প্রান্তে কোনো জায়গায় নিজেকে আরাম করে বসেছিলেন? জীবনের কোনো একটি মুহূর্ত, মৃত্যুর আগের দিন পর্যন্ত? অত বড় কর্মিষ্ঠ মানুষ, অত বড় ঋজু ব্যক্তিত্ব, অত বড় সংঘাতময় সমুদ্র, এবং তার ভিতরে যে অমৃত আমাদের জন্য রেখে গেছেন। আমরা বাঙালি হিসেবে গৌরবান্বিত যে আমাদের পিতৃপুরুষ রবীন্দ্রনাথ। এই কথা মনে করে আমাদের সমস্ত পাপ, গ্লানি, আত্ম যে অনুশোচনা তাকে বর্জন করে আসুন আমরা পবিত্র হই, রবীন্দ্র সাগরে স্নাত হয়ে আগামীকাল থেকে নতুন প্রতিজ্ঞা নিয়ে নতুন জীবন যাপন করতে শুরু করি। সকলকে নমস্কার, ধন্যবাদ। দুই বাংলার বাঙালি হৃদয়ের কাছে আমার প্রাণের আকাঙ্ক্ষা আমি ব্যক্ত করলাম। আমাদের অধিবেশন প্রায় 1 ঘন্টা 40 মিনিট অতিক্রান্ত হয়েছে। আমার মনে হয় এই অধিবেশনে একটি কথাও অপ্রাসঙ্গিক
কের দিকে পা বাড়ায়নি, প্রতিটি কথায় এত জরুরি হয়ে, সেটা সময় হোক, সেটা আমাদের সামাজিক এবং নৈতিক দিক থেকে হোক। নীতিশ বিশ্বাস তিনি বারবার আমাদের স্যার এ কথা বলেছেন যে আমাদের মতো যারা কিছু কাজ করার চেষ্টা করি, তাদের হয়তো দায়িত্বটা অনেক বেশি বেড়ে যায়। এদিক থেকে আমি এখানে মনে করতে পারছি যে বিপন্ন বাঙালি আসামে, বাঙালি মৃগয়া, আক্রান্ত বাঙালি দুঃসময়ের নথির মতো যে যুদ্ধ এবং যুদ্ধের প্রাক কথন প্রফেসর তপোধীর ভট্টাচার্য নিরন্তর লিখে চলেন এবং লেখান, সেই আন্দোলন করেন, একদম 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 এবং আন্দোলন করেন এবং আন্দোলন করেন। একই সঙ্গে আমরা নীতিশ বিশ্বাস স্যারকেও তার কথা, তিনি সর্বভারতীয় স্তরে যেভাবে প্রতিরোধ গড়ে তুলছেন দীর্ঘদিন, তা আমাদের কাছে শিক্ষণীয় হয়ে উঠুক। আমার মনে হয় যে এখন সমাজ যে পরীক্ষা চাই, আমাদের সেই পরীক্ষার সামনে দাঁড়াতে হবে এবং দৃঢ় প্রত্যয়ে দাঁড়াতে হবে। এবং আমরা বারে বারেই অধ্যাপক তপোধীর ভট্টাচার্যের মতো মানুষ, নীতিশ বিশ্বাসের মতো মানুষ, তাদের শিরোধার্য করে সেই আন্দোলন এবং প্রতিরোধের পথে এগিয়ে চলব। আমরা 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 চাইবো যে আজকের এই যে আলোচনা, শুধুমাত্র তো অনেক অনেক এমন অনেক প্রশ্ন, জিজ্ঞাসা, আলোচনা অবকাশ থেকে যায়, যেগুলোর হয়তো পরবর্তীকালে আমরা আলাদা পর্বে সে আলোচনা করব। এখানে দর্শকের তরফে আমি এখনো দেখছি না যে সেইভাবে কোনো প্রশ্ন তারা রাখতে পেরেছেন, কিন্তু তাদের কোনো রকম কোনো যদি প্রশ্ন থাকে আমরা সেটা পরবর্তীকালেও নিয়ে নেব। শিলচর থেকে কৃষ্ণপ্রিয়দা কিছু কমেন্ট করেছেন, ভাষাই জাতিসত্তার নিয়ামক, এই তপোধীর স্যারের এই বক্তব্যটিকে তিনি কোট করেছেন, এবং আরো বেশ কিছু কমেন্ট এখানে এসেছে। তো স্যার, আমরা তাহলে আজকের আলোচনার পর্বটা এখানেই শেষ করি। আমরা চাইবো যে আগামী দিনে এ ধরনের চিন্তনের স্তরকে অবগাহন এবং অবগাহনের সঙ্গে সংযুক্ত গবেষক, অধ্যাপক তাদের ভেতরে সঞ্চারিত করতে। আমাদের খুব ভালো লাগবে যদি আমরা বেশ কিছু কাজ এবং এবং যেটা যেটা অত্যন্ত জরুরি এ বিষয়ে, সেই সমস্ত কিছু করতে। তো এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, এবং প্রফেসর তপোধীর ভট্টাচার্য ও নীতিশ বিশ্বাস তাদেরকে আমাদের তরফ থেকে প্রণাম রইল। আজকের অধিবেশন আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে। ধন্যবাদ, ধন্যবাদ অরিন্দ্রজি, এবং ধন্যবাদ যারা শুনলেন, দেখলেন। সবাই ভাবুন, সবাই ভাবুন, একসঙ্গে ভাবুন, আসুন আমরা একসঙ্গে ভাবি। এইটাই আমার বক্তব্য। ঠিক আছে, দেখা হবে। ভালো থাকুন সবাই করোনার দিনে। অবগাহন পত্রিকাকে আরেকবার আমি ধন্যবাদ জানাচ্ছি ঐক্যতানের থেকে। সকলকে ধন্যবাদ। নমস্কার।